প্রেজেন্ট অফ করে দিচ্ছি, আচ্ছা আপনারটা শেয়ার করুন। বাবা ডিস্টার্ব করবেন না, মানে কথা বলতেছি না। শেয়ার করেন বাবু। হ্যাঁ আমি ইমেজটাকে ওয়ালটা ধরে যদি আমি ই করতেছি, তা ওই যে কপি হচ্ছে, বা ওই যে আপনি যেভাবে ভিডিওতে বলছেন আমি ওইটা করতে পারতেছি না, এইটা করছি। এখন নিলাম, এইখানে সেম একটাই গেল। যে এটা আমি শুধু মানে ইমেজটা যেটা আঁকলাম আর্টটা এখানে থাকবে, হ্যাঁ আর ইমেজটা এখানে সরাই নেবো, এইটুকু পারতেছি না। আচ্ছা ওকে, সমস্যা নেই। আপনি যে আর্ট করেছেন সেটা তো আমি দেখতে পাচ্ছি, বাট দুইটা কেন হচ্ছে না? যে এইটাও তো আর্ট ম্যাম, এই যে ওকে এই ক্লিক একটা করেন। হ্যাঁ ক্লিক করেন তো দেখি। এটাই হ্যাঁ এটার উপরে ক্লিক করেন, একটা ক্লিক। ওকে এটাকে একটা এখন, ক্লিক হ্যাঁ করছি, ওইটাকে ধরে নিয়ে যান, বাইরে নিয়ে যান। এটাকে নিয়ে দেবো। যাকে সিলেক্ট করেছেন তাকে বাইরে নিয়ে যান তো দেখি আগে। এই যে গেল তো। ম্যাম আপনি না পুরো ইমেজটা নিয়ে মানে পুরো ইমেজটা সরাই নিলেন, যেগুলো আর্ট করছি সব একখানে ছিল। একসাথে ওই যে থাকবে, হ্যাঁ। তাহলে হ্যাঁ ওইটা। কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড ব্যাকে যান। এখানে দুইটা দেখতে পাচ্ছি, আপনি কি দুইবার ট্রাই করেছেন? না ম্যাম আমি একবারই, কিন্তু এইটা মানে আমি কপি করে নিলাম, এই সেম জিনিসটাই গেছে। সেম, আচ্ছা একটা ডিলিট করে দেন, যে কোনো একটা ডিলিট করে দেন সবাইকে সিলেক্ট করে। এটা না, হ্যাঁ সবাইকে একসাথে ড্র্যাগ করে সিলেক্ট করে ডিলিট করে দেন যে কোনো একটা। ডিলিট। ওকে এখন আমরা এখানে চলে আসি, সবাইকে সিলেক্ট করেন সেম প্রসেসে। সিলেক্ট করেছেন? জি ম্যাম। এখন যেটা করবেন দেখেন, আপনার যে ইমেজটা আছে ইমেজের বাউন্ডারিতে যে চারপাশের একটা হ্যাঁ, এই যে, বাউন্ডারি হ্যাঁ, দেখা এই যে যাচ্ছে, দেখা ওকে হ্যাঁ। বাইরে সিলেক্ট, বাইরে একটা ক্লিক করেন, বাইরে। এখানে এখানে হ্যাঁ করেন করেন, ক্লিক করেন। জি। মাউসটাকে একটু হালকা করে ভিতরের দিকে আনেন। হ্যাঁ ওকে ওকে ওকে, এখন ক্লিক করেন, ক্লিক। এইটাকে ধরে মুভ করে বামে নিয়ে যান। এইখানেই ধরবো নাকি এইখানে ধরলেও হ্যাঁ যাবে? এখানে ধরলেও যাবে, সমস্যা নেই, বাট কোনো ডিজাইনের উপরে আসা যাবে না, বাউন্ডারির ভিতরে মানে জি ব্যাকগ্রাউন্ডে থাকতে বুঝতে হবে। ধরে নিয়ে যান, টানেন, হ্যাঁ ছেড়ে দেন। ওকে ছেড়ে এটাকে দিচ্ছি, লক হ্যাঁ। করে রাখেন, কন্ট্রোল 2 দিয়ে লক করে রাখেন যাতে এটা না নড়ে। কন্ট্রোল 2। এখন আপনি জি যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডের মধ্যে আসেন, এবার ওই যে বাহির থেকে ড্র্যাগ করেন তো সবাইকে, কিছু করবেন না, কিছু মুভ করেন, বাহির হ্যাঁ থেকে বাহির থেকে ড্র্যাগ করেন। জি ম্যাম। ওকে আসছে। প্রবলেমটা হ্যাঁ হয়েছে, ম্যাম এটাই তো আমি মানে ই করতে পারতেছি না। হ্যাঁ প্রবলেমটা হয়েছে আপনি যখন এই পেন টুল দিয়ে কাটছেন তখন আমি জি বলেছিলাম ফিল কালারটা অফ থাকবে, আপনার ফিলটা অন আছে, আমি বলেছি ফিল অফ থাকবে, স্ট্রোকটা অন থাকবে। আপনি ফিলটাকে অফ করেন। এই ফিলটা না, হ্যাঁ ফিলটা ফিল অফ করে দেবো। কালারটাতে যান, এই যে সামনে, হ্যাঁ এটাতে অফ, স্ট্রোক দেন। হুম, ঠিক আছে, বাইরে বাইরে ক্লিক করেন। হুম। ওকে এইটা স্ট্রোকে অন চলে থাকবে। যান। হ্যাঁ এটাতে তো কোনো কালার আসছে না, কারণ হচ্ছে আপনি যে ইমেজটা নিয়ে এসেছেন জি ইমেজটা হচ্ছে এই ই ফরম্যাট, যে গুগল ক্রোমের এসভিজি ফরম্যাট, সেই ফরম্যাট এই জন্য আসছে না। আপনি একটা কালার অ্যাপ্লাই করেন, ওই বক্সের পাশে একটা রং তুলির ঘরের মতো দেখা যাচ্ছে, এটাতে ক্লিক এটা করেন, হ্যাঁ ক্লিক করেন। গ্রে স্কেল হয়ে আছে, ওয়েট করেন। এই যে ম্যাম। ওয়েট আমি বলছি, হ্যাঁ এই ঘরটার মধ্যে যেখানে রং তুলির ঘর তার ডান পাশে উপরে রং তুলির ঘর, হ্যাঁ রং তুলির ঘরের এই রাইট, এখানে ক্লিক করেন। এই সিএমওয়াই কে অথবা আরজিবি কিছু একটা সিলেক্ট করে দেন, সিএমওয়াই কে সিলেক্ট করেন, ক্লিক করেন। ম্যাম নিতেছে না। নিতে নিচ্ছে না, আচ্ছা ও হচ্ছে শুধু গ্রে স্কেলই নেবে, অন্য কোনো কাজ করছে না। আচ্ছা ঠিক আছে ফাইন। তাহলে এই যে একদম বাম পাশে টুলসগুলো যেখানে আছে, টুলসের অপশনের এখানে চলে আসি, টুলস বামে বামে, আপনার বামে, হ্যাঁ এই টুলসের নিচে, হ্যাঁ স্ট্রোকটা উপরে আছে, স্ট্রোকের উপরে ডাবল ক্লিক করেন। এটা না, দুইটা কাটা দেখা যাচ্ছে, হ্যাঁ এইটা, ওটা ফিল, স্ট্রোকের উপরে আসেন, স্টক এটা। এটা ডাবল ক্লিক করেন। আচ্ছা ব্ল্যাক কালার দেওয়া আছে, ওকেতে প্রেস করেন।
আবার তো ফিল কালার দিয়ে দিলেন, ফিলটা অফ থাকবে। ফিলটা অফ থাকবে তো, হ্যাঁ এটাকে অফ করেন। অফিস ছিল। ওকে, স্ট্রোকে চলে যান, আবার সেম প্রসেসে নিচেরটা সিলেক্ট করেন, ফিল চলে আসছে, ক্যান্সেল করেন। একটু এটা যাতে সিলেক্ট না হয়, হ্যাঁ এইখানে রাইট ক্লিক। ওকে, হোয়াইট কালার আসছে, হোয়াইট না ব্ল্যাকটা করেন, এই যে নিচে ব্ল্যাক দেখা যাচ্ছে, নিচে হ্যাঁ ক্লিক করেন তো একটা, রাইট। ওকে চলে আসছে। এবার আপনি বাইরে ক্লিক করেন, কেটে দেন এটাকে, বাইরে ক্লিক করেন। কয়টা সিলেক্ট করেছেন, কয়টা সিলেক্ট করেননি? সবই তো করছিলাম তখন ম্যাম। আবার ওগুলোকে সিলেক্ট করেন। আবার কি আবার এই ফিল কালার স্টক কি করা লাগবে? হ্যাঁ একটু কালার স্ট্রোক দিয়ে দেন সবাইকে। ঠিক আছে, হ্যাঁ ইন্টারে প্রেস করেন, দেখি তো আসে কিনা। আমি ইন্টার দেবো। হ্যাঁ একটা ইন্টার দিলে বা একটা ক্লিক করলে হয়। ইন্টার না, ক্যান্সেল করেন, মুভ টুল চলে আসবে, ক্যান্সেল ক্যান্সেল, বাইরে ক্লিক করেন। ওই কালারটা তো নিচ্ছে না, তাহলে ওইটাকে ধরে ধরে আপনি কালার অ্যাপ্লাই করে দেন। একটু এগুলো ধরে ধরে না? সিলেক্ট করেন, সিলেক্ট, হ্যাঁ, এটা করতে পারবো ম্যাম। কালার অ্যাপ্লাই করে দেন। কালার অ্যাপ্লাই করলে তো আর সমস্যা হবে না। হ্যাঁ সিলেক্ট করে আই ড্রপার টুলটা নিয়ে জাস্ট একটা করে কালার অ্যাপ্লাই করুন। আই আই সিলেক্ট করেন, কিবোর্ডের আই। ওকে গুড, হ্যাঁ কালার দেন। এখানে না, ওই রেড কালারের উপরে গিয়ে ক্লিক করেন। এখানে ভি দিলে হবে না ম্যাম? না ভি দিলে তো সিলেকশন চলে আসবে, এখানে ক্লিক করেন, আই ড্রপারে আছে রেড কালারটা নিয়ে নেন। ওকে এখন ভি সিলেক্ট করেন, ভি সিলেকশন টুল চলে আসছে। আবার এখন আরেকটা সিলেক্ট করেন, ওকে এটাকে সিলেক্ট করেন। মানে এটাকে আমার মানে দেওয়া লাগবে না, যে কোনো জায়গায় একটা ক্লিক করে কি এটা সরাই দিয়ে পরে অন্যটা ক্লিক সরাইতে করবো হবে নাকি? না, আপনি বাইরে ক্লিক করেন। আসছে। হ্যাঁ এটাকে আবার কালার দেন, ক্লিক করে। হ্যাঁ হোয়াইট কালার যেহেতু আর কি ওইভাবে নিবে না, এটার একটা স্ট্রোক ব্ল্যাক কালার দিলে ভালো লাগবে। ব্ল্যাক কালার, হুম এটা আবার চোখটা আবার হোয়াইট কালার হয়ে যাবে। না না আমি সেটা বলিনি, স্ট্রোকের কথা বলেছি, Okay, stroke, স্ট্রোকটা হ্যাঁ, ব্ল্যাক এটা। দিতে বলেছি। জি। এই যে ব্ল্যাক, গুড, এই তো হয়ে গিয়েছে। আরে তা আমরা আস্তে আস্তে বুঝতে পারছি। বাইরে ক্লিক করেন, ভি সিলেক্ট, ভি কিবোর্ডের ভি সিলেকশন টুল, কালার নিয়ে নেবে, কন্ট্রোল জেড ব্যাকে যান। ওকে গুড, ভি আমি দিতে এই কালার থাকবে নাকি আমি এখান থেকে সিলেক্ট করব আবার? আবার অন্যটা সিলেক্ট করেন। এখানে কেন আসবো? আপনি আপনার কাজের এখানে এসে সিলেক্ট করবেন, বাইরে ক্লিক করেন, সিলেকশন সরান। ওকে এখন অন্যটা সিলেক্ট করেন, যেহেতু দেখা যাচ্ছে না, এটা না একটু নিচে আছে, হ্যাঁ এটাকে সিলেক্ট করেন। ক্লিক করলে এমনি কালার নিয়ে নেয়। ভি সিলেক্ট করে হ্যাঁ আস্তে আস্তে করেন, একটা স্ট্রোক দিয়ে দেন, ভালো লাগবে দেখতে। স্টক কি মাঝে মাঝে সরে যায় ম্যাম? লাগ দিব? হ্যাঁ ভাই দেন।
আমি এখানে ওকে ম্যাম আর একটা জিনিস, এই যে অপাসিটি কি সব সময় মানে মানে আমার কমায় রাখা লাগে, জিরো করা লাগে, কিন্তু অন্য কোনো ইয়ে আছে, অপশন আছে? অপাসিটি জিরো কেন করবেন? আপনি 100% রাখবেন। 100% তো রাখবো, কিন্তু কাটতে গেলে ওই যে ওইগুলা মানে ই হয়ে যায়। না, এরকম তো প্রবলেম হওয়ার কথা না। যেমন কাটতে, এখানে কাটতে গেলাম ওখান থেকে ই হয়ে যায়, ঘুরে যায়। এখান থেকে কাটতে গেলাম, এখানে কাটলাম না, এই পাশে একটু কাইটে যায়, মানে অপাসিটি কমায় দিলে আবার ঠিক হয়ে যায়। কি জানি, এরকম প্রবলেম তো আসলে আমরা কখনো ফেস করিনি, বলতে পারবো না। মানে আমি এইটা কমায় কমায় পরে কাজ করতেছি, এইটা তো হয় সবসময়। আচ্ছা, সুবিধা যেভাবে হয় সেভাবেই করেন, প্রবলেম। আচ্ছা, কিন্তু বারে বারে আমার মানে একটা কাটা শেষ, এরপর আবার নতুন যখন ধরি তখন আবার এইটার জিরো করতে হয়, না হলে ওইটা ওই সমস্যা। ঠিক আছে ম্যাম, তাহলে আমি এটা করি, আচ্ছা, পরে ওইটা আপনি একটু দেখেন। হ্যাঁ, ঠিক আছে, ক্লাস শেষে সমস্যাটা হয় কেন? আচ্ছা ম্যাম, ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আপনারা সবাই কেমন আছেন? সাকিব, শোভন, তুষার? জি ম্যাম, আলহামদুলিল্লাহ ভালো। জি ম্যাম, ভালো। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। বাকিরা সবাই কোথায়? কালকে এত মোটিভেশন দিলাম, এত কথা বললাম। মোটিভেশন হচ্ছে ঘুম বড়। ম্যাম, আমরা প্রত্যেকদিন নতুন নতুন মোটিভেশনাল স্পিকারের কথা শুনে তো এই মোটিভেশনাল স্পিকারের কথা শুনতে শুনতে জীবন পার করে দেই। আজকে নতুন কোন মোটিভেশনাল স্পিকারের কথা শুনতেছে হয়তো। না, আমি আর কোনো মোটিভেশন দেব না ভাই। মোটিভেশন দিলে আপনারা আরো দেখা যাবে ভালোর জন্য বলছি, আপনারা আরো ডিফিউজ হয়ে যাবেন। না, কালকে তো সকলকে ক্লাস করার জন্য বললেন, তারপরেও যদি না শুনে তখন আর কি করা। আচ্ছা, আশা করি সবাই চলে আসবে 5-10 মিনিটের মধ্যে। দিদি ম্যাম, আমরা শুরু করবো 5 মিনিটের ভিতরে। অলরেডি 12 মিনিট চলে গেছে। আর 2-3 মিনিট দেখি, এরপরে ক্লাস শুরু করে দেবো। দিদি ম্যাম, লাস্ট ক্লাসের হোমওয়ার্ক কোথায় সাকিব? করিনি ম্যাম, একটু ব্যস্ত ছিলাম শুক্রবারে, তো সারাদিনই আমার কাটলো একটু ব্যস্ততা, তারপরে আর হয়নি। জি ম্যাম, তারপরে রাত্রে তো শুয়ে করছি, পরে ক্লাস। প্র্যাকটিস না করলে তো হবে না, অন্যরা সবাই করছে। ম্যাম, গত ক্লাসে একটা সমস্যা ছিল আমার। হ্যাঁ শোভন, বলেন, আমি তো বসে আছি। সমস্যা কেন কেউ বলে না? ম্যাম, ওই যে আপনি যে ক্লায়েন্ট টুল দিয়ে ক্লায়েন্ট টেনে ওটার স্ট্রোক কে হচ্ছে মাঝে মাঝে রাউন্ডেড করলেন, কর্নার করলেন, মানে ক্যাপ অপশন যেটা দেখায় ওটা তো আমার এখানে পাচ্ছি না। আসেন দেখি, একটু শেয়ার করেন তো শোভন, জি ম্যাম, শেয়ার করেন। ম্যাম এই যে এটাতে আমি ক্যাপ সিলেক্ট, কোথা থেকে? ওকে, CS6। না ম্যাম, এটা হচ্ছে 17 CC17, আচ্ছা ওকে। এরপরে চলে যাই, ওই যে উপরে স্ট্রোক লেখাটা আছে, লেখাটার ভিতরে চলে যাই। স্ট্রোক লেখাটা লেখা, ওই যে হলুদ, হ্যাঁ, এখানে ক্লিক করেন, ক্লিক করেন। এসেছে? এবার পাইছি ম্যাম। ক্যাপ করেন। এটা আর কি খুঁজে পাচ্ছিলাম খুঁজে না। পাচ্ছিলাম না, কারণ হচ্ছে ভিউটা তো আলাদা। আমারটা ডান পাশে, মানে আমরা যে ক্লাস করছি ডান পাশে আসছে, বাট আপনারটা উপরে আছে। আবার আপনার এখানে দেখেন সুবিধা কি, ইউনিফর্ম, বেসিক, এই জিনিসগুলো কিন্তু পাশাপাশি আছে।
ভিতরে গেলে যেমন পাওয়া যাচ্ছে তেমন পাশাপাশি আছে। আচ্ছা, আরেকটা হোমওয়ার্ক ছিল, বাংলাদেশের মানচিত্র আর্ট করতে বলেছিলাম, এরপরে ড্যাশ লাইন দিয়ে সবাইকে কাজটা করতে বলেছিলাম, কেউ করেননি। কার্টুন ডিজাইন করতে বলেছি, সেটাও করেননি। কেন আপনারা এত অবহেলা করেন কেন আমাকে? আমি কাজ দিলে কি সেটা করতে ভালো লাগে না? আগের ক্লাসগুলো একটু ইয়ে করলাম তো, রিভিউ করেছেন? স্টপ করে দিলাম এখন। আপনি যদি সময়ের সাথে, মানে ওই যে একটা কথা আছে, সময়ের কাজ সময়ে না করলে অসময়ে কিছুই হবে না। 4 বছর ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করার পরে এখন কিন্তু ইঞ্জিনিয়ারিং এর কোনো কিছুই করছি না। এই কি বলে, সিএসসি তে আমাদেরকে যা যা শেখানো হয়েছে 4 বছরে, ওটার কোনো ধারে কাছেও আমরা নেই। জাস্ট একটা ওই যে ডিজাইন রিলেটেড যে ক্লাসটা ছিল, ডিজাইনে চলে আসছি। সো ওইটার পাশাপাশি আপনি যদি এই ডিজাইনটাকে গুরুত্ব দিয়ে কাজ করতে চান তাহলে একটা কোন সেমিস্টারে ছিল ম্যাম ডিজাইনটা? হ্যাঁ, ম্যাম ডিজাইনের ওটা কোন সেমিস্টারে ছিল? আমাদের তো আসলে এরকম ডিজাইন টাইপের কিছু শেখায়নি। ওটা মেবি ওই যে কোডিং এর মাধ্যমে আমাদেরকে যতটুকু মনে পড়ে, ঠিক মনে পড়ছে না, অটোকেড বা এরকম কিছু একটা দেখানো হয়েছিল। আমাদের হচ্ছে বাংলাদেশের মানচিত্র, এরপরে হচ্ছে একটা ব্যাক কভার ডিজাইন, এরকম কিছু একটা করেছিলাম। ফটোশপে, ফটোশপ না, কি একটা সফটওয়্যার দিয়ে যেন শেখানো হয়েছিল। তো তখনই জানা যে এরকম কাজ করা যায়, এই রিলেটেড কাজগুলো কিভাবে কি করে আস্তে আস্তে। এটা মেবি সেকেন্ড ইয়ার কমপ্লিট করার পর, থার্ড ইয়ারে উঠেছি তখন। না, সেকেন্ড ইয়ার না, সরি, সেকেন্ড ইয়ারে উঠেছি ওই সময়টা, সেকেন্ড ইয়ার ফার্স্ট সেমিস্টার। কারণ আমাদের যে স্যার করেছিল উনি আমাদের সাথে 1 বছর ছিল, এরপরে অস্ট্রেলিয়াতে উনি পিএইচডি করতে চলে যায়। তো উনি হচ্ছে, আমরা সেকেন্ড ইয়ারে ওঠার পর চলে গিয়েছে, আমাদের লাস্ট ক্লাস ওনার সাথে ছিল, সেকেন্ড ইয়ারে ওঠার পর পেয়েছিল। আচ্ছা, তো আসলে কথা ওইটা না, কথা হচ্ছে যে ওই ভার্সিটির কোনো টপিকই কিন্তু এখন আমাদের, হ্যাঁ জানা আছে, ভবিষ্যতে কাজে লাগতে পারে বা মাঝে মধ্যে কাজে লেগে যায়, বাট এখন শুধু ডিজাইন রিলেটেডই কাজ করি, অন্য কোনো কাজ করছি না। সো আপনি যদি এই দিকে লাইন করতে চান তাহলে একটু বলবো, সময় দিয়ে কাজ করি, ইনশাল্লাহ ভালো কিছু হবে। একে একে সবাই চলে যাচ্ছে, আমার স্টুডেন্ট মাত্র 4 জন, 4 জনের মধ্যে কাকে মোটিভেশন দেব, কি করব? চলেন ক্লাস শুরু করি, আর ভালো লাগছে না, আমি আপনাদের নিয়ে জবাবদিহি করতে করতে শেষ। এই যদি হয় প্রেজেন্ট দিতে গেলে তো হয়ে যাবে ওই জব। ঠিক আছে সাকিব, আপনি এখন অফ হতে পারেন, ভিডিও অফ করতে পারেন। ওকে ম্যাম। ম্যাম আমার বলবেন লাইভে আসলে আমি স্ক্রিন শেয়ার করে আমার ওই ক্যামেরা দিয়ে দেখাই দেব। আচ্ছা ওকে, প্রেজেন্টের সময় আমরা শেয়ার করব না। ওকে, আমরা আজকে কি শিখবো হচ্ছে সিলেকশন টুল। গত ক্লাসে দেখেছিলাম 4টায় আমরা দেখেছি। আমি লাইভে যাই, আপনারা না থাকেন। 4টা সিলেকশন আমরা হচ্ছে গত ক্লাসে দেখেছি, পেন টুলের কাজও দেখলাম। তো পেন টুলের মধ্যে কারো কোনো প্রবলেম আছে, যে কার্ভেচার, পেন টুল এই রিলেটেড কাজগুলোর মধ্যে কোনো প্রবলেম? প্র্যাকটিসই তো করিনি, প্রবলেম হয়েছে কি হবে সেটাই তো জানি। আসলে লাস্ট দিন এত বিজি ছিলাম, এখনো আসলে একটা ক্লাসও করতে পারিনি। তো পেন টুল কোন ওইটাতে অনুপস্থিত পারতেছি। কি বলেন তুষার? পেন টুল বুঝতে পারতেছি, আমার কি আজকে বসে সবগুলা ক্লাস ভালোভাবে করতে হবে, তাই আটকে গেছি। বিদেশে পড়ছে তো একটু বুঝে গেছি। তুষার, আপনি যদি, আমি আপনাকে ভেবেছি যে ওই যে যেমন বিজনেস কার্ড করছেন, অ্যাগ্রেসিভ
যে আপনাদের ব্যাচের মধ্যে আমি কয়েকজনকে ধরে রেখেছি যে এরা খুব অ্যাগ্রেসিভ, আপনাদের ব্যাচে দেখেন। জি ম্যাম, আমি কিন্তু কাজ করতেছি, কিন্তু আসলে সমস্যা হচ্ছে কি ম্যাম, বিদেশে পড়ছে বাইরে হলো আরো কিছু কাজ করে দিতে যাচ্ছে, হলো ইয়াতে এক্সেল এর কিছু কাজ করতেছি, মানে এক্সেল এর কাজ তো ম্যাম পারি না, অনেক কষ্ট হয়ে যাচ্ছে, এই জন্য আর কি ফুললি টাইমটা দিতে পারলাম না। আমার আর কি আজকে আর কি সময় হচ্ছে যেমন এই যে এখানে আরিফ, তুষার, তারপরে আহসান হাবিব, সাব্বির, এরপরে হচ্ছে এই সাকিব, মিরাজ না, শোভন, নয়ন, শান্ত, শরীফ, আপনারা মোটামুটি সবাই অ্যাক্টিভ। আমার কিন্তু কথা হয় যে হ্যাঁ এরা সবাই অ্যাক্টিভ অ্যাগ্রেসিভ কাজ করছে, এর মধ্যে যদি আপনি এই কথা বলেন তাহলে আমার খারাপ লাগে না বলেন? শাওন পাটোয়ারি ছিল, বাট সে মিডলে অনেকগুলো ক্লাস মিস করেছে, প্রায় 5-6টা ক্লাস মিস করে ফেলেছে। না তার ম্যাম, এটা আমার cover- ক্লাস মিস হয়েছে দুইটা, তার ভিতরে হচ্ছে একটা হলো আমি ক্লাসে আসার পরে কারেন্ট চলে যাওয়ার পর আর আসতেই পারিনি, ওই দিনকে আরো অনেক কাজ ছিল যার কারণে ওই ক্লাসগুলো করা হয়নি। ক্লাসগুলো তো এই দুইটা মিস ক্লাসে হয় জাস্ট কি, বাকি ওগুলো পড়ছে, এই দুইটা cover- ক্লাস হচ্ছে আমি আজকে করব। ক্লাসের সাথে সাথে যদি আপনি কাজটা করেন, ক্লাসটা সাপোজ আপনি করতে পারলেন না, বাট ট্রাই যদি করেন যে হেল্প নিয়ে ওই দিনই কাভারটা করে ফেলতে, তাহলে কিন্তু প্রবলেমটা হচ্ছে না। ওই যে বললাম সময়ের কাজ সময় না করলে, এই যে এখন ধরেন, এখন যদি আমি হায়ার এডুকেশনের জন্য কোথাও অ্যাডমিশন নেই, স্কুল লাইফে বা কলেজ লাইফে যেভাবে স্টাডি করেছি এখন কিন্তু সেভাবে হবে না, যে জব, তারপরে ফ্যামিলি মেনটেন সব কিছু করে পড়াশোনা করতে কিন্তু ইচ্ছা করবো না, আরে করবো পরে করবো। কি কারণে এত লেন্থি সময় লাগে যে 2 বছর এটা পরে 4 বছর হয়ে যায়? কারণ আমরা পারফেক্টলি সময় দিচ্ছি না। একটু চেষ্টা করেন। জি ম্যাম, ইনশাআল্লাহ। আচ্ছা, আজকে আমরা টাইপ টুল দেখি। ফটোশপের টাইপ টুল দেখে এসেছি, ফটোশপের মতোই, বাট কিছুটা ভিন্ন আছে। এখানে কয়টা টুল আছে? টোটাল 7টা টুলস আছে। 6টা ছিল, আবার আপডেট করেছে। এটা কবে আপডেট করেছে আমি টেরই পাইনি, কিছুদিন আগে হয়তো আপডেট করেছে। 6টা কি কি ছিল? টাইপ টুল, এরিয়া টাইপ টুল, টাইপ অন এ পাথ টুল, ভার্টিক্যাল টাইপ টুল, ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, ভার্টিক্যাল টাইপ অন এ পাথ টুল। এই 6টা ছিল। এটা আবার নতুন অ্যাড হয়েছে টাচ টাইপ টুল। টাইপ টুলের কাজ কি? টাইপ করবে, নর্মাল টাইপ যেটা আছে সেটা। এরিয়া টাইপ টুল মানে হচ্ছে একটা নির্দিষ্ট এরিয়া থাকবে, এরিয়ার মধ্যে সে টাইপ করবে। এই এরিয়া টাইপ টুল আর টাইপ টুলের মধ্যে আসলে কোনো পার্থক্য নেই। আপনি এরিয়া টাইপ টুল দিয়ে যে কাজ করবেন, টাইপ টুল দিয়েও সেম কাজ করতে পারবেন। দুইটা দিয়ে আপনি একই কাজ করতে পারবেন। বাট নির্দিষ্ট করে যদি চাই যে এরিয়া টাইপ টুল বলেছে আমি শুধু এরিয়া রিলেটেড কাজ করব। টাইপ অন এ পাথ টুল, একটা নির্দিষ্ট পথ থাকবে, শুধু স্ট্রোকের মতো একটা পথ থাকবে, ও হচ্ছে ওই পথের উপরে টাইপ করবে। এরিয়া টাইপ টুল কি? পুরোটা এরিয়ার ভিতরে টাইপ করবে। এরিয়ার যে বাউন্ডারির বাইরে যাবে না। বাট টাইপ অন এ পাথ টুল শুধু পথের উপরে থাকবে, ভিতরের কোনো অপশন বা বাইরের কোনো অপশনে থাকবে না, জাস্ট স্ট্রোকটা যে লাইনটা দিয়ে গিয়েছে সেই লাইনের উপরে থাকবে। ভার্টিক্যাল টাইপ টুল মানে ভার্টিক্যালি সে লিখে যাবে, ভার্টিক্যালি এরিয়া টাইপ টুল আপনি একটা নির্দিষ্ট এরিয়া দিয়ে দিবেন, তার মধ্যে ভার্টিক্যালি লিখে যাবে, এর বাইরে যাবে না। টাইপ অন এ পাথ টুল ভার্টিক্যালি মানে আপনি যে পথটা দেখিয়ে দিচ্ছেন সেই পথে সে ভার্টিক্যালি লিখে যাবে। আর টাচ টাইপ টুল মানে হচ্ছে কোনো একটা টেক্সট আছে, টেক্সটের মধ্যে থেকে আপনি বিভিন্ন যে সিম্বলগুলো আছে, লেটারগুলো আছে, এগুলোকে মুভ করাতে পারবেন। আসেন দেখি, দেখলেই বুঝতে পারবো। আমি এখান থেকে একটা লেখা কপি করে নিয়ে আসি।
চাইলাম লার্নিং এর আর্নিং, আসলো এলইডি। এলইডি ল্যাম্প আসছে ম্যাম। হ্যাঁ এলইডি আসছে, সে উইকিপিডিয়াতে আর কি। উইকিপিডিয়া বললাম। আচ্ছা সমস্যা নেই, আমি একটু কিছু ও মেশা মেশারে মেশা এতটুকু কপি করে নিলাম। আমার জাস্ট একটু টেক্সট দরকার, আমি টেক্সটটা কপি করে নিলেই হলো। তো টাইপ টুল মানে কি, আমি ফার্স্টের টুলটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর লিখি কিছু একটা, ক্লিক করলাম, ক্লিক করার পর আমি লিখলাম যে লার্নিং অ্যান্ড earning development project এরকম কিছু একটা লিখলাম। তো আমরা তো লিখতে পারবো, তারপরে ইন্টারে প্রেস করে আবার আমরা আরো অনেক কিছু লিখতে পারবো, ইন্টারে প্রেস করে এরকম অনেক কিছু আসছে, এইভাবে আমরা লিখে যেতে পারি। ফটোশপে দেখে এসেছি সেম অ্যাজ ফটোশপে। আমি যদি এটাকে এডিট করতে চাই, যে আমি লেখার ফন্টটাকে চেঞ্জ করে দেব, স্টাইলটাকে অন্য একটা স্টাইল দেব, কালার চেঞ্জ করব বা ফন্টের সাইজ বাড়াবো কমাবো, তখন আমাকে কি করতে হতো, যে এটাকে এইভাবে সিলেকশন করতে হবে, সিলেকশন করে দেন হচ্ছে গিয়ে আমি এটাকে চেঞ্জ করতে পারবো। ইলাস্ট্রেটরের সুবিধা হচ্ছে যে আপনি সিলেকশন করেও যেমন করতে পারবেন, চাইলে সিলেকশন টাইপ টুলে না থেকে সিলেকশন টুলটা দিয়ে সিলেক্ট করার পরেও আপনি এডিট করতে পারবেন। এই সুবিধাটা আছে যে টাইপ টুলে গিয়ে আপনি এভাবে সিলেক্ট করলেন, সিলেক্ট করার পরে চেঞ্জ না করে জাস্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করার পরেও আপনি কি করতে পারবেন, এটাকে এডিট করতে পারবেন। তো কন্ট্রোল টিতে প্রেস করলে ক্যারেক্টার প্যানেলটা চলে আসবে, অনেকের এরকম আসবে না, এই অপশনটা থাকবে, এমনটা থাকবে। যদি এতটুকু অপশন থাকে, এই নেভিগেশন যে কি আছে, নেভিগেশন কিতে সিলেক্ট করেন, শো অপশন, এখানে আসেন, অটোমেটিক্যালি পরবর্তী যে অ্যাডভান্স স্টেপগুলো আছে ওগুলো চলে আসবে। আবার এখানে না থাকলেও আপনি যখন লেখাটাকে সিলেক্ট করছেন সিলেকশন টুল দিয়ে, তাদের এরকম ডান পাশে চলে আসতে পারে ক্যারেক্টার প্যানেল, এখানে তিনটা পয়েন্ট আছে, এখানে ক্লিক করলে পুরো অপশনটা চলে আসবে। অথবা শোভনের যেটা, শোভনেরটা উপরে শো করবে। শোভন আপনারটা কি উপরে কন্ট্রোল প্যানেলের মতো শো করছে? শোভন ম্যাম আমি টাইপ করে দেখতেছি ম্যাম। ওকে, আমার তো উপরের দিকে ম্যাম। জি ম্যাম। হ্যাঁ উপরেরটা শো করবে। অথবা আপনি চাইলে কন্ট্রোল টি দিয়েও প্যানেলটাকে নিয়ে আসতে পারেন, সম্পূর্ণ প্যানেলটা চলে আসবে। তো এখানে এই যে অনেকগুলো নিয়ে আসতে হবে। এই যে নেভিগেশন কিতে সিলেক্ট করে এখানে দেখেন শো অপশন লেখা আছে, শো অপশন লেখা আছে, ওইটাতে সিলেক্ট করেন, চলে আসবে। আমি এটাকে সিলেক্ট করলাম, বাবু মিউট। সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এখানে আসি সেম এস ফটোশপ। আপনি চাইলে এখান থেকে যে কোনো ফন্ট চেঞ্জ করতে পারবেন, কোন ফন্টটা আপনার ভালো লাগে সেই ফন্টটা আপনি দিয়ে নিলেন, অ্যাক্টিভ করলেন। ফন্টের যদি কোনো স্টাইল থাকে স্টাইলে যাই, এটাতে শুধু একটাই, অন্যটা সিলেক্ট করি, এই ডেলটা নেই। অনেকগুলো স্টাইল আছে, ন্যারো, ন্যারো ইটালিক, রেগুলার, ইটালিক, বোল্ড, আপনার যেটা প্রয়োজন আপনি সেটা কি করে নিলেন, অ্যাক্টিভ করে নিলেন। এরপরে এটা কি আছে, টাইপ, কত পিটি হবে মানে কত পয়েন্ট আছে, এখন আছে 12 পয়েন্ট। আপনি চাইলে এটাকে বাড়াতে পারেন, কমাতে পারেন। এখানে ডেমো কিছু দেওয়া আছে, সিলেক্ট করে নিতে পারেন। অথবা আপনার যদি জানা থাকে যে আমি এখানে
10 পিটি ইউজ করতে চাই, 10 লিখে ইন্টারে প্রেস করেন, অ্যাক্টিভ হয়ে যাবে। অথবা এই ঘরটার উপরে একটা ক্লিক করে মাউসের স্ক্রলটাকে উপরে থেকে ঘোরালে নিচের দিকে নামালে বড় ছোট হবে। পরের যে অপশনটা আছে আমি পার্সোনালি বলবো যদি প্রয়োজন না হয় এই পরের অপশনটাকে আমরা নাড়াবো না। কেন? এই পরের অপশনটা হচ্ছে এই লেখাটাকে আমি কপি করি, কপি করলাম, এন্টারে প্রেস করে আবার এটাকে লিখলাম, লেখার পরে এটাকে নিচে নিয়ে আসি, ঠিক আছে। এই যে একটা লাইন, উপরের লাইন থেকে নিচের লাইনটা কতটুকু দূরত্ব আছে এটা হচ্ছে এই ফার্স্টের লাইন থেকে দ্বিতীয় লাইনটা কতটুকু দূরত্বে থাকবে, মধ্যে স্পেস কতটুকু থাকবে। আমি যখন ডকুমেন্টটা অন করি সেটা ডিফল্ট হয়ে আসে যে 15 পিটির জন্য কত সে ডিস্টেন্স রাখছে 18 পয়েন্ট, মিডলে 18 পয়েন্ট ডিস্টেন্স রাখছে। এই যে একটা থেকে আরেকটা দূরত্ব কতটুকু, যত বাড়াচ্ছি তত এখানে কি করবে, সরি এই যে দেখেন বললাম যে প্রয়োজন না হলে এটাকে কি করব না, মুভ করব না, নাড়াবো না। ম্যাম এটা তো আমি যদি সংখ্যাটা বড় করি ছোট করে অটোমেটিক ছোট বড় এখানেও আপডেট হচ্ছে, মানে বড় ছোট হচ্ছে, তাই তো? হ্যাঁ, আমারটা হচ্ছে না কারণ আমি 50 এই যে সকালের ব্যাচে ক্লাস করেছি তখন এটা আর কি দেখিয়েছিলাম যে এখানে বাড়ালে কমালে যে আমি চাইলেই। তো আমি যখন এখানে বড় ছোট করব অটোমেটিক্যালি এই জায়গাটা কি হবে, আপডেট হতে থাকবে অটোমেটিক। এক কাজ করি, এটাকে কন্ট্রোল করে দিয়ে নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করি, আশা করি প্রবলেম সলভ হয়ে যাবে। তা না হলে পুরো ফটোশপ ইলাস্ট্রেটর অফ করে দিতে হবে। ম্যাম ওই স্পেসিংটা কি মানে লেখার সাইজটা যত ওই স্পেসিং এর সাইজটাও ততই হবে? না না না, এটা হচ্ছে ডিফল্ট নিয়ে নেয়। এই যে দেখেন এখন আসছে। আমি কাজ করার সময় মাঝে মাঝে দেখা যাচ্ছিল যে লাইনের স্পেসিংটা বেশি হয়ে গেছে, তো আমি কমিয়ে জাস্ট মানে লেখার সাইজটা যত বড় ওটার সাইজটা তত বড় করে দিতাম। তো এটা মানে ডিফল্ট হিসেবে কত থাকে, মানে এটা লেখার সাইজটা চাইতে এটা কত কম বা বেশি হবে এটা জানতে চাচ্ছি। ওটা 30 দিলে ওটা 36 হয়, লেখার সাইজটা যদি 30 দেন ওটা 36 হবে, 12 দিলে 14 সামথিং হয়, 14.14 পয়েন্ট একদম পয়েন্ট ধরে ধরে কাজ করো। এটা ও মেবি ওই ওটাকে কি বলে 16 ওই যে ওটাকে যেমন কি বলে যে ইন্টারাকশন ধরে, ধরেন আপনার লেখাটা আছে 5 পিটি, তো 5 আর হচ্ছে 2 পয়েন্ট কত 2.2 মেবি সামথিং এরকম ধরে হচ্ছে ডিফল্ট ভাবে সে কাজ করছে। আমি এখানে কিছু লিখি, অটো করে দেই, এই যে দেখেন এত হাঁচি আসে, রাস্তা ঝাড়ু দিচ্ছে, ধুলা আসছে বাসায়, আমার ডাস্ট অ্যালার্জি। ভাইবেন না আমার করোনা হয়েছে। এই যে এখানে যাই, এখানে যাওয়ার পর দেখেন অটো একটা অপশন আছে, অটোতে যদি সিলেক্ট করি এরপর আমি যদি এটা বাড়াই কমাই অটোমেটিক্যালি কি করবে, মিডলের যে ডিসটেন্সটা আছে সেটাকে ঠিক রেখে পরেরটুকু কি করতে থাকবে, বাড়াতে থাকবে। মিডলের ওই ডিসটেন্স চেঞ্জ হবে না। 30 এর জন্য 36,
39 এর জন্য 34.8। প্রপোর্শনটা ঠিক রাখছে, মানে মিডলের স্পেসটা একদম ঠিক রেখে সে হচ্ছে দুইটা লাইনকে ছোট বড় করছে। বাট কিছু কিছু ক্ষেত্রে আমার হতে পারে যে আমার এখানে এই পয়েন্টটা আছে, আমি চাচ্ছি আমার লেখাটা আরেকটু কাছে আসুক, তখন আমি চাইলে এখান থেকে আলাদাভাবে যে বাড়ালে দূরে যাচ্ছে, আবার যে আমার একটু লাইনটা বেশি স্টেপ হয়ে গিয়েছে, আমি এখান থেকে কি করতে পারি, এতটুকু কাছে নিয়ে আসতে পারি, বা লেখাটা এটা লেখার ভিতরে যে এই কাছে আসলো। অথবা অনেক সময় হয় না যে ডাবল করে এরকমটা দিয়ে ডাবল করে দিল। প্রপোর্শনটা তারা হচ্ছে এইভাবে ঠিক রাখছে। কত, সাপোজ আমি এখানে কত দিলাম 10, তখন কত আসে 12। দেখেন 2 প্রপোর্শন রেখেছে। দিলাম 8, কত আসছে, সরি 80। 8 দেওয়ার পর 9.6, তাহলে কত হলো, ফার্স্টে ছিল 10, 12 মানে 2 ডিফারেন্স। 9 দিই, কত 10.8, তাহলে 10.8 থেকে 12 পর্যন্ত কত হয় এখানে 1.2। 8 দিচ্ছি, কত হয় এখানে 9.6। দেখেন 1.2 করে সে কমাচ্ছে। 7 দিলে 8.4। আস্তে আস্তে কি হচ্ছে, এই প্রপোর্শনটা কমতে থাকে, যে 1 এ চলে আসছে, এখন শুধু 0.2 করে কমছে। ডিফারেন্সটা ক্লিয়ার? 0.5 থেকে সে শুরু করে এখানে যেটা হবে সেটা অ্যাড করে বাড়াতে থাকবে। সব কথার শেষ কথা, যে আমরা যদি অটো করে দিই তাহলে ইলাস্ট্রেটরের যে ডিফল্ট স্পেসিং সে সেই স্পেসটা হিসেব ধরে কাজ করবে। আর যদি আমি চাই এটাকে কি করতে পারবো, বাড়াতে কমাতে পারবো, লেখাটাকে দূরে নিতে পারবো বা কাছে আনতে পারবো। এখানে কারো কোনো প্রবলেম? এতটুকুতে কারো কোনো প্রবলেম? আচ্ছা, আপনাদের না ম্যাম। ম্যাম ঈদের ছুটি জানতে চেয়েছিলেন, লাস্ট ক্লাস কবে হবে? জি ম্যাম। লাস্ট ক্লাস হচ্ছে 29 তারিখ পর্যন্ত হবে। 29 ওকে ম্যাম। আর ক্লাস স্টার্ট হবে কবে? ক্লাস স্টার্ট হবে কবে সেটা এখনো জানানো হয়নি, অ্যান্সার আসলে আমি জানিয়ে দেব। পরের পার্টটা কি বলছে, এটা এখন অটো আছে, আমি যদি অপটিক্যাল দেই বা ম্যাট্রিক্সে ইউজ করি, এই লেখাটা দিকে একটু তাকিয়ে থাকবেন, জাস্ট একটু 19-20 হবে। কিভাবে দেখেন, অপটিক্যাল দেওয়ার সাথে সাথে লেখাটা একটু কাছে চলে এসেছে। আমি যদি এটাকে ম্যাট্রিক্স করি, লেখাটা একটু দূরে সরে যাচ্ছে, ডানে চলে আসছে। সেম দেখেন, অপটিক্যাল দিলাম, বামে আসছে। ম্যাট্রিক্সে ক্লিক করি, লেখাটার দিকে তাকান, এখন ম্যাট্রিক্স করছি, একটু ডানে চলে আসছে। সো এটাকে আমরা অটো রাখবো, যে তুমি ডানেও যাবে না বামেও যাবে না, তোমার পারফেক্ট যেটা তুমি সেখানেই থাকো। পরের যে অপশনটা আছে ভি পাশাপাশি, এখানে যাই, সে হচ্ছে এই লেখাগুলোর একটা লেটার থেকে আরেকটা লেটারের যে দূরত্ব সেটাকে সে মেনটেন করে। আমি যদি মাইনাসের উপরে যাই, লেখাগুলোর মধ্যে যে স্পেস, যে BATCH, বি থেকে এ এর মধ্যে যেই ডিস্টেন্স সেটাকে কি করবে, কমাবে। দেখেন কমাচ্ছে কমাচ্ছে, একটা সময় একটা লেটার আরেকটা লেটারের গায়ের সাথে লেগে যাচ্ছে। আর যদি বাড়াই তাহলে কি হবে, ডিস্টেন্সটা বেশি বাড়তে থাকবে এবং একটা সময় এসে আপনি যত বেশি দিবেন তত বেড়ে যাবে। আমরা খুব বেশি কাজ করব এই যে টি অ্যারো উপরে নিচে, টি অ্যারো পাশাপাশি, এটাতে আমরা কাজ করি। যে আমি যদি লেখাগুলোকে একটু উপর নিচে সাইজে লম্বা করতে চাই, তাহলে দেখেন লেখাগুলো সাইজে বড় হচ্ছে এবং কোনো একটা সময় এসে একটা লেখা আরেকটা লেখার ভিতরে চলে যাবে। আবার যদি চাই লেখাগুলোকে পাশাপাশি আমি বড় করব, ক্লিক করেন, লেখাগুলো বড় হতে থাকবে, অথবা এরকম ছোটও করতে পারবেন। যত কম দিবেন
তত কাছাকাছি আসবে, ছোট হবে। ক্লিয়ার? 100 হচ্ছে স্ট্যান্ডার্ড। ওকে, এই দুটোর আসলে এরকম কাজ প্রয়োজন পড়ে না, তারপরে দেখি। সিলেক্ট করি, দেখেন এখন 0-তে আছে, যদি মাইনাসে যাই সে কি করছে, জায়গাটাকে মুভ করে দিচ্ছে। নিচের দিকে আসে, জায়গাটাকে মুভ করে দেয়। আপনি চাইলে এখানে ডিফল্ট দেওয়া আছে, ডিফল্ট কয়েকটা দেওয়া আছে, আপনি চাইলে এখান থেকে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। যেই জায়গাটা আছে আমি সেটাকে একটু উপর নিচে, মানে যে প্লেসটাতে আছে প্লেসটাকে কি করে দিতে চাই, চেঞ্জ করে দিতে চাচ্ছি। প্লেস চেঞ্জ করার জন্য এটা ইউজ করি। আর লেখাগুলোকে যদি রোটেট করতে চান তাহলে আপনি রোটেট ইউজ করতে পারেন। ডেমোগুলো দিয়ে দেখাই, দেখেন 30 ডিগ্রি অ্যাঙ্গেলে প্রত্যেকটা লেটার ঘুরছে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এরকমটা ঘুরে আসবে। উপর নিচে যাই, এখন হচ্ছে ক্লকওয়াইজ ঘুরে আসবে। ক্লিয়ার? পরের পার্টটাতে আসি। দুইটা বড় হাতের টি আছে, দ্যাট মিন্স আপনার যে লেটারগুলো আছে সবাই ক্যাপিটাল লেটার হবে, সবাই ক্যাপিটাল লেটার হয়ে যাবে। যদি স্মল লেটারও থাকে ক্যাপিটাল লেটার হবে। জাস্ট একটা ক্লিক করেন, স্মল লেটার থাকলেও সব কি হয়ে গিয়েছে, ক্যাপিটাল লেটারে চলে আসছে। ওকে, সরিয়ে দেই। পরেরটা বলছে যে সবাই ক্যাপিটাল লেটার থাকবে, বাট প্রত্যেকটা ওয়ার্ডের যে ফার্স্ট লেটারটা আছে ওইটা একটু সাইজে বড় হবে। আমি সিলেক্ট করলাম, সবগুলো ক্যাপিটাল লেটারে আছে, কিন্তু ফার্স্ট যে লেটার সেটা কি আছে, সাইজে একটু বড়। এই দুইটা অপশন একটু পরে দেখি। এটা বলছে আপনি যে লেখাগুলো লিখছেন চাইলে সিলেক্ট করে দিতে পারেন, যে তার নিচে আন্ডারলাইন হবে। যে আপনি যদি সিলেক্ট করে দেন, টিকে সিলেক্ট করি যে আমি ডেভেলপমেন্ট লেখাটা অথবা প্রজেক্ট 2020 এটার নিচে জাস্ট আন্ডারলাইন দেবো। সিলেক্ট করেন, আন্ডারলাইন হয়ে যাবে। আমি এখানে ডেভেলপমেন্ট লেখাটার নিচে আন্ডারলাইন দেবো, এখানে ডিজাইনের নিচে আন্ডারলাইন দিতে যাচ্ছি। সবার যার যার নিচে আন্ডারলাইন দিবেন সিলেক্ট করে আন্ডারলাইন আসবে, অথবা পুরোটার নিচে আন্ডারলাইন দিতে চাইলেও দিতে পারবেন। মিডলটা হচ্ছে কেটে ফেলবে। আপনি চাইলে স্পেসিফিক কোনো কিছুকে সিলেক্ট করে সেটাকে কেটে দিতে পারেন। স্পেসিফিক কোনো একটা কিছুকে সিলেক্ট করেছেন, কেটে দেন। এটা হচ্ছে টাইপোগ্রাফির মধ্যে যে কাজগুলো করা হয় সেই রিলেটেড, অথবা পুরোটা দিতে চাইলে পুরোটা করতে পারবেন। তো এখন যেটা বাদ রেখে গিয়েছিলাম সেটা দেখি। এগুলো কি এসডব্লিউ? না, এসডব্লিউ না, দেখানোর জন্য আমি জাস্ট লিখেছি। ক্লাস 6-7 থেকে আমরা মেবি বীজগণিতে ম্যাথ করে আসছি, ওখানে এরকম পেয়েছিলাম সূত্র। তো এই সূত্রের মধ্যে কি হচ্ছে, কি ছিল যে x প্লাস ওয়াই তার উপরে একটা স্কোয়ার ছিল। এখন আমি যদি এখানে এটা লিখি, এটা তো 2 হয়ে আছে, আমি চাচ্ছি এটা স্কোয়ার থাকবে, উপরে পাওয়ার হিসেবে থাকবে। সেটা কিভাবে করব, এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এই যে দেখেন এটা পাওয়ার হিসাবে হয়ে যাবে। সেম এজ এটাকে সিলেক্ট করব, এটা পাওয়ার হিসাবে হবে, সিলেক্ট পাওয়ার হিসেবে আসবে। 19 এ এসে লগের
ম্যাথ করেছি আমরা যে লগ এ বি সি এটা কি যাবে ভিত্তি হিসাবে, মানে লগের নিচে থাকবে, তখন এটা সিলেক্ট করবে। লগ এ, লগ বি, লগ সি, টি টু দি পাওয়ার টি সাবস্ক্রিপ্ট। দুটো ক্লিয়ার? আপনি কোনো টেক্সট লিখেছেন, টেক্সটের মধ্যে এরকমটা হতে পারে, আমি ম্যাথ দিয়ে বুঝিয়েছি বাট এখানে টেক্সটও হতে পারে। ওকে, যারা আপডেট সফটওয়্যার ইউজ করছি বা সিসি তাদের ক্ষেত্রেও থাকতে পারে, অথবা যদি কিছু কিছু ফন্ট আছে ওই ফন্টের মধ্যে এই স্টাইলগুলো থাকে, সাপোজ আপনি লিখলেন গ্রাফিক্স, গ্রাফিক্স না ডিজাইন লিখি, ম্যাম আমার এখানে তো আসতেছে না, কি আসছে না? পাওয়ার পাওয়ার কেমনে দিব বা লক কেমনে দিব ওটা বল। দেখি শেয়ার করে। ম্যাম আরেকবার দেখে দেন তাহলে হবে হয়তো। না দেখাতে চাচ্ছি না, শেয়ার করে। দেখা যাচ্ছে ম্যাম? হ্যাঁ, দেখতে পাচ্ছি। ম্যাম সাপোজ এটুকু সার্ভার এই যে এইভাবে যে কর্নার ধরে টানলেন, অল্টার আর শিফট ধরতে হবে, তা না হলে কি হবে ইমেজের রেজোলিউশন নষ্ট হয়ে যাবে। আচ্ছা আপনার টেক্সটের রেজোলিউশন নষ্ট হবে। হ্যাঁ, এখন কি করতে চাচ্ছেন? ম্যাম আচ্ছা এটা যদি আমি এখানে যদি লিখি লগ লিখেন। পাওয়ার দিব কিভাবে? পাওয়ার তো আমরা আগে দিতে পারবো না, আগে লিখেন পুরোটা। মানে পুরোটা লিখতে হবে? লেখেন লগ, লিখেন লগ, এলওজি লগ, ম্যাম ধরেন s স্কয়ার প্লাস এ স্কয়ার লিখতে যাচ্ছেন। ওকে ওয়েট, এ লেখার পরে এ প্লাস বি কি হোল স্কয়ার হবে না? s স্কয়ার প্লাস b স্কয়ার বাই a প্লাস b হোল স্কয়ার। আচ্ছা, এর উপর স্কয়ার দিতে চাচ্ছেন, আপনি পুরোটাকে কেটে জি দেন, ম্যাম। কেটে দেন, পুরোটাই কেটে দেব? কেটে দেন। এভাবে কাটা যাবে না, নতুন আরেকটা প্যানেল চলে আসবে। সিলেকশন টুল সিলেক্ট করেন, সিলেকশন টুল সিলেক্ট করে একদম ড্র্যাগ করে সবাইকে ডিলিট করে দেন। টাইপ টুল সিলেক্ট করেন, লেখেন এ। ওকে, এখন হচ্ছে ওই যে ডান পাশে ক্যারেক্টারের নিচে তিনটা ফোঁটা আছে, এটা জি ম্যাম। এটা উপরেরটা কালারের নিচে, নিচে ওইটা কি আমি উপরে যেতে বলেছি? ও আচ্ছা আচ্ছা জি ম্যাম, এই যে এটা মোর অপশন। আচ্ছা হ্যাঁ আসছে। এখন হচ্ছে আপনি জি কি ম্যাম। পাওয়ার দিতে চাচ্ছেন, তাহলে পাওয়ারের ওইটা সিলেক্ট করেন, পাওয়ারেরটা। হ্যাঁ ও এটাই ম্যাম, ও এটা বুঝতে পেরেছি না কি। সিলেক্ট করে এখন টু লিখেন ওখানে। ও সিলেক্ট সিলেক্ট করলাম ম্যাম। আবার চলে গিয়েছে, আবার সিলেক্ট করেন, চলে গিয়েছে। এটা হচ্ছে আমরা আরেকটা অপশন দেখছি, টি টি পাওয়ার সিলেক্ট করেন। আসতে দেরি হচ্ছে। জি ম্যাম সিলেক্ট করলাম এখন কিন্তু টু লিখেন। আসছে না তো। আসবে টু আসছে লিখে এখন। হ্যাঁ জি ম্যাম টু আসছে এখন। ওয়েট, এখন টু এর পরে কি আসবে? প্লাস, প্লাস চিহ্ন আবার মিডলে চলে আসবে, ওখানে দিলে হবে না, আবার আপনাকে আচ্ছা, পয়েন্টটাতে যেতে হবে, পয়েন্টে গিয়ে ওইটাকে মিনিমাইজ করে আসতে হবে। ও জানলাম মিনিমাইজ করেন, প্রসেস। এখন জি, আপনি ম্যাম। ইকুয়াল দেন বা প্লাস দেন, হ্যাঁ ক্লিক করেন, প্লাস আবার বি লিখেন। এখন বারবার এইভাবে যাওয়া লাগবে? হ্যাঁ এটাই হচ্ছে, যদি আপনি লেখাটা পুরোটা লিখে নিয়ে আমরা সুবিধাটা কি দেখেন, আমি যেটা দেখেছি যে আমি পুরো লেখাটা লিখেছি, লেখার পরে আমার যতটুকু প্রয়োজন জাস্ট ততটুকুকে সিলেক্ট করেছি, বাকিগুলোকে পাওয়ার পরে পাওয়ার করে দিলাম, সিলেক্ট করলাম পাওয়ার করলাম। বাট আপনি যেটা বললেন যে আমি কি লেখা অবস্থায় করতে পারবো, হ্যাঁ লেখা অবস্থায় করতে পারবো। তখন কি করতে হবে, লিখবেন একটা ওয়ার্ড লিখবেন, পরেরটুকু করার জন্য আবার সিলেক্ট করবেন, আবার লিখবেন, আবার সিলেক্ট করবেন,
এই যে এখানে দেখি ম্যাম এদের কি কোনো শর্টকাট আছে? না, এদের কোনো শর্টকাট নেই। আপনি শর্টকাট এটাই করতে পারেন যে বারবার এই পয়েন্টটাতে ক্লিক না করে আপনি টাইপের জন্য যে প্যানেলটা কন্ট্রোল টি দিয়ে নিয়ে এসে আপনি এখানে লিখছেন, যেমন ওই যে সেম লেখাটা আমি দেখাই। এরকম কিছু আমি লিখলাম, তো লেখা কমপ্লিট হওয়ার পর জাস্ট সিলেক্ট করব অতটুকু, আর এখান থেকে এটাকে কি করে দেব? ম্যাম হ্যাঁ বলেন। ইমার্জেন্সি বের হতে হবে, ভাইয়া ফোন দিয়েছিল একটু তাড়াতাড়ি যাওয়ার জন্য। ঠিক আছে যান, আমি তো আসলে আটকিয়ে রাখতে পারবো না। ওকে, ঠিক আছে। আল্লাহ হাফেজ। আপনি জাস্ট যতটুকু কি পাওয়ার দিতে চান ওইটাকে সিলেক্ট করেন, পাওয়ারে ক্লিক করেন, সিলেক্ট করেন, পাওয়ারে ক্লিক করেন। আবার এটাকে আমি কি করতে চাই, সাবস্ক্রাইব করতে চাই, সিলেক্ট করেন, নিচে চলে আসবে। যতটুকু করতে চাই সিলেক্ট করেন, নিচে চলে আসবে। সো আমরা যদি পুরোটা লিখে নিই আমাদের জন্য এই সুবিধাটা আছে। আর যদি একটা একটা করে করতে চাই তাহলে বারবার একবার এখানে ক্লিক করতে হবে, একবার করতে হবে না। ম্যাম কন্ট্রোল দিয়ে দেওয়ার পরে পুরোটা আসতেছে না, আমার শুধু উপরে দুইটা লাইন এই যে আসতেছে। এরকম একটা নেভিগেশন বার আছে, জি ম্যাম। এখানে যা দেখেন শো অপশন লেখা আছে। শো টাচ টাইটল। জি ম্যাম। আসছে এবার? ম্যাম এখন দুইটা বাড়ছে, আর বাড়ে নাই। হ্যাঁ এখন হয়েছে পুরোটা। জি ম্যাম। হয়েছে ম্যাম। আচ্ছা ঠিক আছে। আমি ডিজাইন লেখাটা লিখলাম, লেখার পরে এটাকে বড় করব, অবশ্যই অল্টার আর শিফট ধরে তারপরে টানবো, টানার পরে এখন কিছু কিছু ক্ষেত্রে আছে। আচ্ছা, এটার আগে আরেকটা জিনিস দেখাই, আমি এখানে কিছু একটা লিখলাম, এটাকে অটো করে দেই। ওকে, সাপোজ আমি এই জিনিসটা লিখেছি, এই জিনিসটাকে এই যে এখন আমি প্যারাগ্রাফে চলে যাই। এখানে তার কারো কোনো প্রবলেম নেই, ক্যারেক্টারে কারো কোনো প্রবলেম আছে? ম্যাম আমি এখন প্যারাগ্রাফটাতে চলে যাই। প্যারাগ্রাফের এই ফার্স্ট অপশনটা কি বলছে? ফার্স্ট অপশন হচ্ছে আপনার লেখাগুলো এলোমেলো হবে, মানে যেই জায়গাটায় সাপোজ এই লেখাটা এখানেই শেষ ওয়ার্ডটা, তারপরের ওয়ার্ড আবার পরে চলে যাবে, কারণ এখানে জায়গা হচ্ছে না। আর কি এটা জাস্টিফাই করা নেই, জাস্টিফাই না থাকলে এটা হচ্ছে লেফট থেকে শুরু হবে, এটা হচ্ছে মিডল হবে, আর এটা হচ্ছে রাইটে আসবে। লেফট, মিডল, রাইট। পরেরগুলো কি জাস্টিফাই। দ্যাট মিন্স যে আপনার লেখাগুলোকে একদম প্রত্যেকটা সমান সমান, যে বাউন্ডারি যে আছে বাউন্ডারির মধ্যে সমান থাকবে, জাস্টিফাই করে দিবে, মধ্যের স্পেসটাকে ঠিকঠাক করে কাজ করবে। এটা হচ্ছে লেফটে জাস্টিফাই, এটা হচ্ছে মিডলে জাস্টিফাই, আর এটা হচ্ছে রাইটে জাস্টিফাই। আর এটা হচ্ছে টোটাল অল লাইন, যে এটা এসে নিচে একটু কি আছে, নিচের লাইনটা জায়গা খালি, যখন এটাতে আমি ক্লিক করব প্রত্যেকটা জায়গা সে কি করবে, স্পেস দিয়ে ভরিয়ে দিবে। ওকে, প্যারাগ্রাফে আশা করি কারো কোনো প্রবলেম হবে না। জি ম্যাম। এখন আসি ডিজাইন। কিছু কিছু ফন্টে আমরা এই কাজটা পাবো, যে ক্যারেক্টার প্যারাগ্রাফের পরে আরেকটা অপশন আছে দেখেন, ওপেন টাইপ। এই অপশনটা কি সবার আছে? আমার তো এগুলা কিছু আসতেছে না। মেহবুব, জি আচ্ছা একটু শেয়ার করি।
পাচ্ছেন আপু? হ্যাঁ দেখতে পাচ্ছি। কোন ভার্সন? CS6? জি হ্যাঁ। আচ্ছা, সব ভার্সনই আছে আপনার। আমাদের আমি যেটা দেখাচ্ছি সেটার কোথায় আছে? ডান পাশে, রাইট সাইডে শো করছে। আর আপনারটা হচ্ছে এই যে উপরে কন্ট্রোল প্যানেলের মতো এসেছে, এই যে। হ্যাঁ ওটা না, এটাকে মেনু বার বলি। তার নিচের যে লাইনটা দেখতে পাচ্ছি, মেনু বার একদম উপরের ফাইল, এডিট, অবজেক্ট, টাইপ, সিলেক্ট, এটাকে আমরা মেনু বার বলি। জি আচ্ছা। পরের যে লাইনটা দেখতে পাচ্ছি, এই লাইনটাকে আমরা কি বলি? কন্ট্রোল প্যানেল। আপনার কন্ট্রোল প্যানেলে আছে, একটু ডানের দিকে আসেন, দেখেন ক্যারেক্টার নামে একটা অপশন আছে, বেশি ডানে চলে গিয়েছে। জি হ্যাঁ এই যে এটা। ক্যারেক্টারের উপরে ক্লিক করেন, সবগুলো চলে আসবে। জি আচ্ছা। তো এখানে শুধু ক্যারেক্টারটাই আসবে, আর অন্য কোনো পার্ট আসবে না। আমি যেমন প্যারাগ্রাফ, তারপর অন্য পার্টগুলো দেখাচ্ছি, সেটার জন্য আপনাকে কি করতে হবে? আপনি ক্যারেক্টারের উপরে আবার ক্লিক করেন। এই জন্য আপনাকে একটু কষ্ট করে Ctrl+T প্রেস করতে হবে। হ্যাঁ দেখেন এটা চলে আসছে। এইখানে ওই যে অ্যারো চিহ্নটার পাশে 3টা নেভিগেশন লাইন আছে, সাথে ড্রপ ডাউন আছে। একটু উপরে, একটু উপরে, একটু উপরে, এটা ডান পাশে। ওকে, এখানে ক্লিক করেন, শো অপশন, উপরেরটা, একদম উপরেরটা। জি হ্যাঁ। সবগুলো জি চলে আসছে আসবে। ক্যারেক্টার আছে, ক্যারেক্টারের সাথে প্যারাগ্রাফ আছে, প্যারাগ্রাফের সাথে ওপেন টাইপ, 3টা পার্টি আছে। একদম উপরের পার্টে দেখেন, এটার উপরে বাম পাশে, এটার কথা বলছি। হ্যাঁ, প্রেজেন্টটা একটু অফ করে স্টপ শেয়ারিং, বাকিগুলো আমি দেখাচ্ছি। এই যে আমি এটার কথা বলেছি। আপনার মেহবুব, আপনার যেটা সেটা হচ্ছে এই লাইনটার সাথে অ্যাডজাস্ট হয়ে আছে, তাই তো? আমারটাও লাইনটার সাথে অ্যাডজাস্ট হয়ে থাকবে। আমি যদি এখান থেকে কি করি, এটাকে মিনিমাইজ করে দিই, এটাকে যদি এখানে পরে আমি অ্যাড করে দিই, তাহলে কি হবে? যে এখানে যদি অ্যাড করে দিই, এইভাবে অ্যাড হয়ে যাবে, আলাদা আলাদা করে আসবে। তো আমি ওকে কি করলাম, যে আলাদা না করে একসাথেই নিয়ে আসলাম। Ctrl+T দিয়ে নিয়ে এসে উইন্ডোতে যাই, ক্যারেক্টারের সাথে টাইপে যাই, প্যারাগ্রাফ অ্যাড করি, সবগুলোকে অ্যাড করে দিই। ওকে, তো ক্যারেক্টার আছে আমাদের, প্যারাগ্রাফটা আমরা এখান থেকে দেখতে পারি। একটা একটা করে সব সিলেক্ট করছি, সব একটার পরে একটা আছে। ওপেন টাইপটা একটু ক্লিক করি। তো এই যে ফার্স্টের যে 2টা পার্ট আছে, FI আর O এর যে অপশনটা দেখা যাচ্ছে, এই 2টা আপনি যত টেক্সট ইউজই করেন না কেন, সবার জন্য এই 2টা একই রকম থাকবে। কিছু কিছু টেক্সটের ক্ষেত্রে স্টাইলটা চেঞ্জ করা যায়। যেমন এই যে স্টাইলটা আছে, আমি টাইপ টুলটা সিলেক্ট করি, ডিটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে 2টা অপশন শো করছে, যে ছোট হাতের ডি নাকি বড় হাতের ডি। অথবা আমি এখানে এসে এখান থেকে কি করতে পারি, চেঞ্জ করতে পারি। এখন দেখেন এগুলো একটাও চেঞ্জ হচ্ছে না। কারণ কি? কারণ আমার এই লেখাটার মধ্যে কোনো স্টাইল নেই, কোনো স্টাইল নেই। তাই ছোট হাতের আই, বড় হাতের আই, ছোট হাতে জি আছে, বড় হাতে জি, যে সাইজে ছোট হবে নাকি সাইজে বড় হবে, কোনটা আপনি চাচ্ছেন, এইভাবে আসছে। আমার কাছে একটা ফন্ট আছে, নাম হচ্ছে DESIGN, ডিজাইন লিখলাম, কর্নার গিয়ে অল্টার শিফট ধরে বড় করি, নাম হচ্ছে বনবন, বনবন বনবন, মাছির মতো বনবন করে আমি এই ফন্টটা দিয়ে নিলাম।
এইরকম টাইপের ফন্ট যদি হয় তাহলে আপনি এই ফন্টের স্টাইল চেঞ্জ করতে পারবেন, বিভিন্ন ধরনের স্টাইল পাবেন। কেমন? টাইপ টুলটা সিলেক্ট করি, আমি শুধু ডিটাকে সিলেক্ট করলাম। ডিটাকে সিলেক্ট করার পরে দেখেন এই যে স্টাইলগুলো আমার এখানে শো করছে। আমি ওপেন টাইপে চলে যাই, এই যে এই যে তিনটা পার্ট দেখতে পাচ্ছি, এই তিনটা পার্টই হচ্ছে এখানে শো করছে। আমি চাইলে নর্মাল ডি করতে পারি, ডি এর এই স্টাইলটা চেঞ্জ করতে পারি, অথবা বড় হাতের এইভাবে ডি দিতে পারি, যখন যেটা প্রয়োজন আমি এখান থেকে কি করতে পারবো, স্টাইলগুলো চেঞ্জ করতে পারবো। বাট অবশ্যই আমার এরকম স্টাইলিশ ফন্ট হতে হবে। আমি জি এর এখানে যাই, প্রত্যেকটা জি কি করতে পারি, চেঞ্জ করতে পারি। এক এক ধরনের জি আছে, আপনার কোনটা প্রয়োজন আপনি সেটা ইউজ করেন। এন এর এখানটায় যাই, এই যে আমি যে এখানে চেঞ্জ করছি এইটার সাথে সাথে এই পয়েন্টগুলো চেঞ্জ হচ্ছে। দেখেন আমি এটা ক্লিক করলাম, পয়েন্টগুলোতে যাই, এটা সিলেক্ট করি, এই যে দেখেন এটা চেঞ্জ হয়ে গিয়েছে। এটা যদি সিলেক্ট করি কোনোটাতেই নেই, এইটা নিলে এই যে এর এই পার্টটা এসেছে। প্রত্যেকটা জিনিস একে একে, যে টি এর এই পার্ট এসেছে, কোন ডিজাইনটা আপনার প্রয়োজন আপনি এখান থেকে সেট করে নিতে পারেন। ওকে, এটা হচ্ছে শুধু এক একটা লেটারের জন্য কাজ করবে, প্রত্যেকটা আলাদা আলাদা লেটারের জন্য সে কি করে, কাজ করে। এই যে যতটুকু অপশন দেখলাম ক্যারেক্টারের এই সহকারে, প্যারাগ্রাফ, ওপেন টাইপ, এখানে কারো কোনো প্রবলেম হবে? আসলে প্র্যাকটিস না করলে পারবো না, প্র্যাকটিস করলে পারবো। হাবিব কি খবর? হাবিব কোনো কথা বলছে না কেন? এতক্ষণ মাইক অফ ছিল আমার, মাইকটা সেট করলাম মোবাইলে। আচ্ছা আচ্ছা, এই জন্য তো বলি যে কোনো কোশ্চেন আসছে না বা এটা কিছুই বলছেন না কেন। ঠিক আছে, মাহবুব কি আছেন নাকি জাস্ট অনলাইনে? না আছে। মাহবুব স্যার আরেকজন আছেন আমাদের, মাহবুব স্যার, উনি 50 ওনাকে বলছি। আপনি কি আজকে অফিস থেকে জয়েন করেছেন? না ম্যাডাম, বাসায়? জি বাসায় চলে আসছি আজকে দ্রুত, কারণ আজকে গ্রামে যাব। ও আচ্ছা, প্রিপারেশন নিচ্ছেন? জি ম্যাডাম। হোম ডিস্ট্রিক্ট কোথায়? নোয়াখালী? জি নোয়াখালী চাটখিল। চাটখিলে যাবেন, ঠিক আছে। রাজ্জাকপুর? না চাটখিলে থানার পাশেই, চাটখিল এই সেই বাজারের পাশে। বাজারের সাথে, মেন বাজারে আর কি। আমরা ওই যে ওখানে অনেকগুলো ফলে, তখন হচ্ছে যেখান থেকে বিস্কুট কিনে। আচ্ছা, বাজার চিনেছি, হ্যাঁ হ্যাঁ চিনতে পেরেছি। আমরা হচ্ছে রাজ্জাকপুরে যাই, ওখান থেকে আবার সিএনজি করে রাজ্জাকপুর যেতে হয়, পাল্লা বাজারের ওইদিকে। পাল্লার পরে রাজাকপুর, রাজাকপুর আবার আমার বোনের বাড়ি ম্যাডাম। রাজ্জাকপুরে না, দাদুদের বাসা জানো কি নাম? বড় বড় বাড়ি। বড় বাড়ি, ঠিক আছে। ওটা হচ্ছে আমার দাদুদের আর কি। বড় বাড়ি রিপন ভাইদের বাড়ি তো বড় বাড়ি বলে। রিপন পারমিস ওনাকে জিজ্ঞেস করেন চিনে কিনা রিপন ভাই। মানে এরা হচ্ছে ওই বাবাদের সাথে তো আমরা তো হচ্ছে তার জুনিয়র, এই জন্য আসলে চিনতে পারছি না। আছে ওই যে সাত ভাই আছে, ওনাদের মধ্যে হয়তো বা হতে পারে। আচ্ছা, বাবারা চিনবে, বাবা মা যারা আছে ওনারা হয়তো বা চিনবে। ঠিক আছে, জিজ্ঞেস করবো রিপন নামে কাউকে চিনি কিনা। ওকে, বেস্ট অফ লাক, যান। আশা করি সেফ ভাবে যান, যেভাবে যাচ্ছেন। ট্রেনে যাচ্ছেন নাকি বাসে? না বাসে যাব, আর আমি বাইকে যাব। আচ্ছা, যেভাবেই যান সাবধানে যান, সাবধানে থাকেন। আর ক্লাসে অ্যাটেন্ড করবেন। আমরা কিন্তু 29 তারিখ পর্যন্ত ক্লাস করছি। আজকে
না ক্লাসে আমাকে পাবেন, আমি সব সময় আছি আচ্ছা ওকে। ইনশাআল্লাহ। তাহলে আমাদের টাইপ টুলে আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম আশা করি হবে না, পারবো। এবার আসি এরিয়া টাইপ টু। আমি এরিয়া টাইপ টুলটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখেন যখন আমি কি করছি, ক্লিক করছি, ক্লিক করার পর সে বলছে যে আমি এখন কাজ করব না, তোমাকে অবশ্যই একটা পথ দেখাতে হবে, একটা নির্দিষ্ট এরিয়া দেখাতে হবে। দ্যাট মিন্স আপনাকে অ্যাট ফার্স্ট কোনো একটা নির্দিষ্ট এরিয়া দেখাতে হবে। সাপোজ আমি একটা রেক্টেঙ্গেল আর্ট করলাম, নির্দিষ্ট একটা এরিয়া দেখালাম, এরপর আমি এরিয়া টাইপ টু সিলেক্ট করি। সিলেক্ট করার পর এই যে পথটা আছে, এই পথটার যে কোনো একটা জায়গায় ক্লিক করি। ক্লিক করার সাথে সাথে লেটারগুলো কি হবে, লেখাগুলো চলে আসবে, প্রত্যেকটা লেখা চলে আসছে। ফন্টটা চেঞ্জ করে দিই, এত স্টাইলিশ ফন্ট আসলে বোঝা যাচ্ছে। ক্লিয়ার? তো এটা তো আমি এই টাইপের করলাম। আমি অন্য একটা শেপও যদি নেই, সাপোজ আমি ইলেকট্রিক্যাল নিলাম, শেপ নিলাম, সেম টাইপ টুল সিলেক্ট করে একটা এরিয়াতে ক্লিক করলাম। ক্লিক করার পর লিখি, এই যে দেখেন এভাবে আসবে। অন্য কোনো, যেমন আমি পেন টুল দিয়ে কোনো একটা কিছু আর্ট করলাম, আর্ট করার পরে টাইপ টুল সিলেক্ট করে আপনি সিলেক্ট করলেন, আপনার লেখাগুলো এই এরিয়াটার ভিতরেই কি হবে, থাকবে। প্রত্যেকটা জিনিস এরিয়ার মধ্যে আছে। তো আমি যে বললাম এই টেক্সট শুরু করার আগে আমি বলেছি এরিয়া টাইপ টুল যেভাবে কাজ করে সেম এজ টাইপ টুলটাও দিয়েও করতে পারবেন। কিভাবে? আমি টাইপ টুলটা সিলেক্ট করি, এই যে ফার্স্টে কি বক্সের মতো ছিল, যদি বক্স সিস্টেম হয় আমি এইভাবে একটু ড্র্যাগ করে মাউসের লেফট বাটনটা চেপে ধরেছি, চেপে ধরে ড্র্যাগ করে আমি এখানটায় কি করতে পারবো, অটোমেটিক্যালি লেখাগুলো কপি পেস্ট করে বা লিখতে পারবো। এই যে বাউন্ডারি আছে, বাউন্ডারির বাহিরে যাবে না। তো এখন আপনি আমাকে হয়তোবা জিজ্ঞেস করবেন যে আপু বা ম্যাম এই যে গোল আছে, বৃত্তটা আছে, তখন আমি কিভাবে দেব? কারণ আমি তো এটা ড্র্যাগ করে জাস্ট বক্সের মতো করতে পারছি, বাট এটাকে তো আমি এখন গোল বৃত্ত বানাতে পারবো না। সেটাও পারবো। আপনি সেম একটা শেপ নিয়ে নিলেন, রাউন্ড শেপ, আপনি এই টাইপ টুলটা সিলেক্ট করেন, এরিয়া টাইপের মতো সে কাজ করবে। টাইপ টুলে গিয়ে আপনি জাস্ট যে কোনো একটা পয়েন্টে ক্লিক করেন, অটোমেটিক্যালি লেখাগুলো কি চলে আসবে। পেন টুল দিয়ে আমি আর্ট করলাম, যে আমি পেন টুল দিয়ে কোনো কিছু ডিজাইন করলাম, ডিজাইন করার পরে টাইপ টুলটা সিলেক্ট করি, যে কোনো একটা পয়েন্টে গিয়ে ক্লিক করেন, অটোমেটিক্যালি আপনার টেক্সটগুলো এখানে কি হবে, চলে আসবে। বিষয়টা বুঝতে পেরেছি? সো এইখানে যত টুলসই দেখেন না কেন সবই টাইপ টুল। এরিয়া টাইপ টুল একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে কাজ করবে, এরিয়ার কাজটা আপনি টাইপ টুল দিয়েও করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। এই দুটোর মধ্যে কারো কোনো কনফিউশন? মেহবুব? সমস্যা নেই, কাজ করতে গেলে আসলে প্রবলেম সলভ হয়ে যাবে। 3 নাম্বার কি আছে, টাইপ অন এ পাথ টুল। কথাতেই বোঝা যাচ্ছে যে আপনার একটা পথ থাকবে, সেই পথের উপরে সে জাস্ট টাইপ করবে। আর এইটা শুধুমাত্র কি হবে, স্ট্রোকের মতো পথটা হতে হবে, জাস্ট একটা পথ দেখিয়ে দিতে হবে। ও কোনো ফিলের মধ্যে বা টোটাল জায়গা জুড়ে কাজ করবে না, সে জাস্ট পথটার উপর দিয়ে কাজ করবে। সাপোজ আমি এখানে একটা শেপ ক্রিয়েট করলাম, একটা ইলেকট্রিক্যাল টুলে নিলাম, নেওয়ার পরে আমি টাইপ অন এ পাথ টুলটা সিলেক্ট করলাম, একটা পথ দেখিয়ে দেন, জাস্ট একটা পথের উপরে এসে ক্লিক করেন, লেখাগুলো অটোমেটিক্যালি কি হবে, অ্যাক্টিভ হয়ে যাবে।
কিছু লেখা ডিলিট করে দেই, অনেক বেশি লেখা হয়ে গিয়েছে। তো আমি লিখেছি এই যে একটা পথের মধ্যে, দেখেন ও কিন্তু ভিতরের জায়গা জুড়ে লেখেনি, শুধু জাস্ট পথটার উপরে আছে। আপনাদের হোমওয়ার্ক থাকবে কি, এই যে আমি লেখাটা লিখেছি এটা আছে এই পাশে, আমি এটাকে মুভ করিয়ে নিচে নিতে চাচ্ছি, অথবা আমি এটাকে কি করতে চাই, এটা উপরের দিকে আছে মানে আউটসাইডে আছে, আমি এটাকে ইনসাইডে নিতে চাচ্ছি। এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক, এখানেই আছে দেখা যাচ্ছে। একটু জাস্ট বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে যে কোথায় মানে কোথায় গেলে এটা মুভ হবে বা কোথায় ক্লিক করলে এটা একটু ভিতরের দিকে চলে যাবে, ইনসাইডে চলে যাবে। এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। এই জিনিসগুলো আমি কালকে বলবো। কি সাকিব? ম্যাম বললাম করব কালকে। হ্যাঁ, কালকে আমি এই জিনিসগুলো জিজ্ঞেস করব যে এটা কিভাবে করেছি বলেন তো, বা কিভাবে হবে। সাপোজ আপনি পেন টুল দিয়ে কোনো একটা, হ্যাঁ ওই যে পাথের ফিল আর স্ট্রোক দুটোই তো অফ থাকবে রে। অন থাকুক, কোনো সমস্যা নেই। অন থাকলেও আপনি যখন এটা ক্লিক করবেন অটোমেটিক্যালি সে পাথে কনভার্ট করে নেবে। সাপোজ আমি এরকম একটা পথ আর্ট করলাম, আর্ট করার পর এই যে দেখেন আমার এখানে ফিল অ্যাক্টিভ আছে, স্ট্রোক কিন্তু অফ। আমি টাইপনে পার্ট টুলটা সিলেক্ট করে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর অটোমেটিক্যালি লেখাগুলো আসছে। বা আপনি যদি কোনো কিছু লিখতে চান LEDP লিখে যান, এটা ওই পথ ধরে ধরে কাজ করবে, পথের অন্য দিকে যাবে না। এবং এটা এখানে আছে লেখাটা, এই লেখাটাকে চাইলে মুভ করে আপনি এখানে আনতে পারেন, অপশন আছে, বা উল্টিয়ে দিতে পারেন। লেখাগুলোকে কিভাবে চেঞ্জ করবেন বের করেন, খুঁজে। ভার্টিক্যাল টাইপ টুল, ভার্টিক্যালি সে টাইপ করবে, আপনি যেটাই লিখেন না কেন। লার্নিং এন্ড EARNIN জার্নিং, ইন্টারে প্রেস করলে পরের পার্টে চলে যাবে। এখানে একটা হচ্ছে এটা বাম দিকে যাচ্ছে, আপনি চাইলে কি করতে পারেন, এটাকে উপর নিচ কনভার্ট করে দিতে পারেন। এখানে উপর থেকে হবে, মিডল হবে, উপরে আছে, নিচে আছে, তবে সবগুলোই কি হবে, ডান থেকে বামের দিকে যাবে। আর যদি এটাকে আপনি চেঞ্জ করতে চান তাহলে ঘুরিয়ে দিতে হবে, মুভমেন্ট করে ঘুরিয়ে দিলে সে কি করবে, বাম দিক থেকে ডান দিকে আসবে। পরেরটা কি বলছে, ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল। ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল সেম এজ এরিয়া টাইপ টুলের মতো কোনো একটা সিলেকশন থাকবে, এরিয়া থাকবে, এরিয়ার মধ্যে আপনি ভার্টিক্যালি টাইপ টুলটা সিলেক্ট করার পর সে লেখাগুলো এইভাবে লিখে যাবে। এই ভার্টিক্যাল এরিয়া টাইপ টুলের কাজটাও আমরা কি করতে পারি, ভার্টিক্যাল টাইপ টুল দিয়ে করতে পারি। কিভাবে, সাপোজ আমি এখানে একটা শেপ নিলাম, সেম এজ ভার্টিক্যালটা সিলেক্ট করি, সিলেক্ট করার পর আপনি এর উপরে ক্লিক করেন, অটোমেটিক্যালি লেখাগুলো আসতে থাকবে। এর মানে এই যে টুলসটা আছে, এই টুলসের কাজ আমি উপরেরটা দিয়ে করতে পারি, সেম এই টুলসের কাজ উপরেরটা দিয়ে করতে পারি। ডিফারেন্স শুধু এই যে এটার মধ্যে। কি ডিফারেন্স, আমি একটা শেপ আবার নিয়ে নিলাম, ভার্টিক্যাল টাইপ অন এ পাথ টুল। এই যে টাইপ অন এ পাথ টুল এটার মতোই, এইটা যখন টাইপ করেছিল তখন কেমন ছিল, এরকমটা ছিল, বাট যখন আমি এইটা সিলেক্ট করছি, এখন ক্লিক করি, দেখেন টাইপগুলো কেমন হচ্ছে, এরকমটা হচ্ছে। দ্যাট মিন্স এটা হচ্ছে পৃথিবী, পৃথিবীর উপরে আমরা সবাই দাঁড়িয়ে আছি, সবার পা পৃথিবীর সারফেসের সাথে আটকে আছে। আমি যদি এইভাবে উদাহরণ দেই, উদাহরণটা কি ঠিক, যে
এটা যদি একজন মানুষ হয় তার পা সারফেসে আটকে আছে, হেড উপরে, সারফেসে আছে ও এর পা, হেড উপরে। বাট এইটার উদাহরণ যদি দেই, সবাই কি আছে, লে ডাউন অবস্থায় আছে। হাফ হচ্ছে, আমি যদি সারফেসটা সয়েলকে মানে মাটিকে যদি সারফেস ধরি, মাটির একদম সারফেস বরাবর উপরে এনভায়রনমেন্ট যে বাতাসের মধ্যে খালি জায়গা আছে অর্ধেক, আর মাটির নিচে অর্ধেকে আছে আমাদের বডির বাকি অর্ধেক, মানে সে লে ডাউন অবস্থায় কি করে যাচ্ছে, লিখে যাচ্ছে। তো এই জিনিসগুলো আসলে কখন বেশি প্রয়োজন হয়, আমি এখানে একটা কিছু লিখি। আমি স্কুল কলেজের লোগো করতে সাধারণত হ্যাঁ, এই ধরনের জিনিসগুলো কাজে লাগে। তারপর টাইপোগ্রাফি করার জন্য কাজে লাগবে। আমরা একটু পরে দেখব টাইপোগ্রাফিটা। লরেম ইসলামে চলে আসলাম। আসার পর টাইপ টুলে চলে যাই। তো এই সবগুলোই জানি। টাচ টাইপ টুল, এটা আসলে কি কাজ করছে, আমি টাচ টাইপ টুলটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে আসি, একটু বড় করি। ও শুধু লেটারগুলো নিয়ে কাজ করবে, যে কোনো একটা লেটার নিয়ে। সাপোজ আমি এখানে এইটাকে সিলেক্ট করলাম, এই সিলেক্ট হয়ে গেল। আপনি চাইলে এইটাকে চেঞ্জ করতে পারবেন, বড় ছোট করতে পারবেন, আবার বড় হাতে দিতে পারেন বা ছোট হাতে হতে পারে, দিলাম। আবার এটাকে কি করতে পারি, মুভ করিয়ে নিয়ে আসতে পারি, যে আমি এইভাবে আর এর সাথে নিয়ে আসলাম। আরটাকে সিলেক্ট করি, আরটা ধরেন একটু ডানে নিয়ে আসলাম। ওটাকে সিলেক্ট করি, ওটাকে সাপোজ এইভাবে একটু নিচে অথবা এইভাবে এলের নিচে নিয়ে গেলাম বা আরেকটু উপরে নিয়ে গেলাম। আইটা ঠিক থাকুক। পিটাকে আমি সাপোজ, মানে আপনি যে হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি লিংক দিয়েছি একটা কন্টেন্টের, ওখানে আর কি এই ধরনের টেক্সট আর কি ইউজ করেছি আমি অ্যারাউন্ড। যদিও ফটোশপে করা আর কি। হ্যাঁ, ফটোশপেও করা যায়। অন্য একটা ব্রাউজারে অন হচ্ছে। আচ্ছা, আমরা নিয়ে আসি। চলেন দেখি। আচ্ছা, এই যে হ্যাঁ, রুই মাছের কালিয়া করেছেন। তারপরে মানে আপনি ফার্স্টে একটা রাউন্ড নিয়েছেন, রাউন্ড নিয়ে লেখাটাকে এইভাবে টার্ন করে দিয়েছেন। জি জি। ওকে, তারপর হচ্ছে লেখাটা উপরে ছিল, উপরে উঠেছিল, সেটাকে নিচে আনা হয়েছে। নিয়েছেন ওই যে মুভ করে। হ্যাঁ, সেটাই বলেছি যে বাকি যারা আছে আপনি তো অলরেডি জানেন, ইলাস্ট্রেটরও সেম কাজ করতে পারবেন। কিভাবে করবেন এটাই হোমওয়ার্ক থাকবে, আগামী কালকে আমরা দেখবো না, এক্সামের মতো, ক্লাস টেস্টের মতো হবে। তো এলটাকে সিলেক্ট করি, যে এল ছোট হাতের আছে, আপনি বড় হাতের করলেন। সাইজ এটাকে হচ্ছে একটু ধরে যদি আমি বাড়াই অথবা এইভাবে বাড়াই, বড় ছোট করলাম। এলটাকে যদি আরেকটু মুভ করিয়ে নিতে চান, যে কোনো একটা জায়গায় আমি মুভ করিয়ে নিলাম। এই যে মেজারমেন্টটা করা হচ্ছে বা যে ডিজাইনটা করা হচ্ছে টাইপোগ্রাফির জন্য, আমরা এই কাজগুলো কি করতে পারি, কি দিয়ে করতে পারবো, টাচ টাইপ টুল, মানে প্রত্যেকটা লেটারকে আপনি নাড়াতে পারবেন। এইটা করার পর এটাকে আমি অন্য জায়গায় সরিয়ে রাখি, কালারটাকে একটু হাইলাইট করে দিই। সাপোজ আমি কিছু লিখি, লিখলাম। ফটোশপে দেখানো হয়েছে, ফটোশপে পারলেই তো হবে না, ইলাস্ট্রেটরেও তো আমরা কাজগুলো করব, তাই ইলাস্ট্রেটরেও দেখা। আমি এটাকে একটু বোল্ড করে নিই। কারো যদি বুঝতে অসুবিধা হয় কাইন্ডলি কোশ্চেন করবেন, কারণ আমি বুঝতে পারছি না কে ভালো বুঝতে পারছেন বা কে পারছি না। তো এই জিনিসটা দেখার আগে এই যে পার্টগুলো দেখলাম, সেম আবার চলে যাই গুগলে,
লিখলাম টাইপোগ্রাফি। ম্যাডাম। জি আমি তাইলে একটু আসি, আমি বেরোবো, দোয়া করবেন আচ্ছা, আমাদের জন্য। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ, সাবধানে যান, ভালো থাকেন, ক্লাসে জি অ্যাটেন্ড ম্যাডাম, করেন আর ইনশাআল্লাহ। সহি সালামতে ফিরে আসেন আবার। দোয়া করি। জি ম্যাডাম, বাড়িতে কি যাবেন গ্রামে? নোয়াখালী যাওয়া হচ্ছে না, বাট গাজীপুর যাব। আচ্ছা, নোয়াখালী যদি চিন্তা ভাবনা করেন আসলে আপনার দাওয়াত রইলো, আমাদের বাসায় চলে আসবেন। ইনশাআল্লাহ তো চাটকির আসি ফোন দিলেই হবে। ঠিক আছে, গেলে ওকে দেখা ম্যাডাম, হবে। সালাম আলাইকুম। আল্লাহ হাফেজ, ভালো থাকেন। জি, সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম। টাইপোগ্রাফি লিখে আমি সার্চ দিলাম, ইমেজে চলে যাই। খালি গেলে কি পাসপোর্ট লাগে ম্যাম? কে কি বললেন? শোভন আমি বলছি পাসপোর্ট ছাড়া কি যেতে পারেন না? পাসপোর্ট লাগে। মজা করেন? হ্যাঁ, আপনি আসলে পাসপোর্ট নিয়ে আসবেন, না তো মায়ের আছে কপালে। আচ্ছা এখানে আসি, টাইপোগ্রাফি দেখি। এই যে এই টাইপোগ্রাফিটা দেখি, শ্রীলঙ্কান না ইন্ডিয়ান করেছে, এটা না, এরকম টাইপের এই যে টাইপোগ্রাফিগুলো হচ্ছে, এটা তো জাস্ট লিখে লিখে প্রত্যেকটা ওয়ার্ড আলাদা লিখে সে তার যে ম্যাপের মধ্যে বসিয়েছে, কোনোটা বড় ছোট করেছে। এই টাইপের টাইপোগ্রাফিগুলো কিভাবে করে, বিভিন্ন লেখা দিয়ে টাইপোগ্রাফি করেছে। তারপরে এই যে এটা ফটোশপে থাকতে দেখিয়েছিলাম এই কাজগুলো কিভাবে করে, যে সে কিভাবে এই ডিজাইনটা করলো, আমরা যদি ট্রাই করি। আর এরকমটা দেখবো হচ্ছে আমরা ব্লেন্ড টুল যখন শিখবো তখন আমরা এই জিনিসটা দেখবো। সহজ একটা উদাহরণ দেব, সেটা কোথায় আছে, এটা ভালো একটা জিনিস। এই যে এভরিথিং এর এই জায়গাটা কেমন, এটা বড় হাতের হয়েছে, এই জায়গাটা আবার একটু মেজারমেন্ট হয়ে ছোট হয়ে আসছে। তারপরে এই জায়গাটা দেখেন, হাউ ঠিক আছে, সুইট ঠিক আছে, ইট ইজ টু বি একটু রাউন্ড হয়ে আছে, লাভটা একটু মনে হচ্ছে অ্যাঙ্গেল হয়ে গিয়েছে। তারপরে চিল আউট যে লেখাটা দেখতে পাচ্ছি একটা ফ্ল্যাগের মতো, যে একটু রাউন্ড হয়ে তারপরে লেখাটা এইভাবে আছে। এরপরে যে এরকম টাইপের টাইপোগ্রাফি করবেন নিজেরা, সুন্দর করে গুছিয়ে লিখে। এই যে লেখাগুলো করছে আসলে কিভাবে করছে, প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা, বাট ডিজাইনটা সে কিভাবে করছে, ডিজাইনটা আসলে কিভাবে করছে, যে ফার্স্টে শেপ নিচ্ছে, শেপের মধ্যে করে ছোট ছোট কোনো কিছু লিখছে, লেখার পর সেটার সাইজটাকে ঠিকঠাক করে নিয়ে তারপরে সে কাজটা কি করছে, কমপ্লিট করছে। এই টাইপোগ্রাফিগুলো আমরা কিভাবে করব দেখেন, এই জায়গায় এসে রেসপেক্ট লেখাটার আরটা একদম ছোট, এই জায়গাটা বড় হয়েছে। শেপের লেখাটা একটু ফিশ টাইপের মনে হচ্ছে, এই জায়গাটা রাউন্ড হয়ে গিয়েছে, লেখাগুলোকে রাউন্ড করে দিচ্ছে। কোনো লেখা কোথাও চিকন, মানে দুই পাশে চিকন, মিডলের ওয়াইডটা বড়। কোনো লেখার একদম এই কর্নারে চিকন হয়ে এসেছে, এই পাশে রাউন্ড হয়ে আছে। এই লেখাগুলো আমরা আসলে কিভাবে করব, এই লেখাগুলো করব এভাবে। টাইপে চলে যাই, সাপোজ এলইডিপি নিলাম আমি, এলইডিপি লেখাটাকে আমি করি, টাইপ ওয়ার্ডটাকে সিলেক্ট করব, বা যেই লেখাটাকে করতে চাই সেই লেখাটাকে সিলেক্ট করব, টেক্সটটাকে সিলেক্ট করে চলে যাব ইফেক্ট। ইফেক্ট থেকে এই যে র্যাপ নামে একটা অপশন আছে, এখানে যাব, যাওয়ার পর যে কোনো একটা সিলেক্ট করি, অটোমেটিক্যালি চলে আসবে। সেম এজ ফটোশপে যা যা দেখে এসেছি এখানে পাবো। যে আর্ক করতে চান, আর্ক লোয়ার নাকি শেল কোনটা, যেমন ফ্ল্যাগ সিস্টেম হয়ে গিয়েছে, এখানে শেপটা নেই তাই বোঝা যাচ্ছে না। আমি যদি আগে থাকতে শেপটা দিয়ে নেই
যে ওই শেপের আন্ডারে বসাবো, তাহলে আমরা এখানে বসাতে পারি। বেন্ড আছে 50%, আপনি চাইলে বেন্ড বাড়াতে পারেন। যে বেন্ড মানে আরও কার্ভ হচ্ছে, যত বেশি কার্ভ করতে চান 100%, বা কমাতে চাইলে আরও কমবে, এবং বেশি কমালে আবার কি হবে, উল্টা দিকে চলে আসবে। তো এখন আছে ভার্টিক্যাল, আপনি চাইলে হরিজন্টালিও করতে পারেন। হরিজন্টালি দেখেন কেমনটা এসেছে, আরও কমাই এলইডিপি, তারপরে ধরেন ভার্টিক্যালি চলে যাই। ভার্টিক্যালি রেখে আপনি ডিস্টরশন করবেন কিভাবে, এই যে যদি আপনি হরিজন্টালি বাড়ান তার মানে হচ্ছে এই জায়গাটায় কি হবে, চাপা হবে, আর এই জায়গাটা বাড়তে থাকবে। যদি আমি এটা কমাই তাহলে এই জায়গাটা কমতে থাকবে, আর ডান পাশে বাম পাশে বাড়তে থাকবে। এটাকে 0 করে দেই। এখানে আসি ভার্টিক্যালি যদি আমি বাড়াই তাহলে উপর দিকে চাপা হবে, নিচের দিকে বাড়তে থাকবে। যদি কমাই উপর দিকে বাড়তে থাকবে, নিচের দিকে কমতে থাকবে। প্রত্যেকটা জিনিসই আমরা কি করব, আলাদা আলাদা করে দেখব যে আসলে কিভাবে কি কাজ করছে। আবার ইফেক্টে চলে যাই, ওকেতে প্রেস করলে, ইন্টারে প্রেস করলে আসলে চেঞ্জ হয়ে যাচ্ছে। ফিশটা দেখি, ফিশের মতো করে আছে, হরিজন্টালি করি। মানে এটা যদি ফিশের হেড হয়, এটা হচ্ছে লেজের এটা কাজ করবে কিভাবে, যত বেশি বাড়াবো তত এইদিকে বাড়বে, যত এইদিকে কমাবো এই জায়গাটা হেলদি হবে, এই জায়গাটা কমে আসবে। অথবা ডিজলশন করতে পারি ভার্টিক্যালি। তো কিভাবে করলে আপনার ডিজাইনটা মনোমতো হবে, হোমওয়ার্ক যেটা থাকবে, হোমওয়ার্ক জন্য কি দিলাম, হোমওয়ার্ক থাকবে হচ্ছে লোগো ডিজাইন করব আমরা 5টা, আর হচ্ছে টাইপোগ্রাফি করব 5টা। টাইপ টুল দিয়ে, শুধু টাইপ টুল দিয়ে যে লোগোগুলো করা হয়, টেক্সট লোগো, যে লেখা দিয়ে যত ধরনের লোগো ডিজাইন করা যায়, শুধু টেক্সট দিয়ে কিভাবে লোগোগুলো ডিজাইন করে দেখব, কাজ করব। একটু 19-20 বাড়িয়ে কোথাও একটু কাটতে হবে, কমাতে হবে, কপি করব। ওকে, ফার্স্টে এটা কপি করেন। এই যে জাস্ট ফন্টগুলো দিয়ে, ফন্টগুলো চেঞ্জ করে কিভাবে কাজগুলো করা হয় দেখি। আর টাইপোগ্রাফি করব 5টা। পৃথিবীর বাংলাদেশের যে মানচিত্র, চাইলে এরকমটা করতে পারেন যে আপনি আপনার বাংলাদেশের বিডি ম্যাপটাকে যদি এরকম করে ডিজাইন করতে পারেন, তাহলে কিন্তু ম্যাম ওটা কি ম্যাপের উপরে নিয়ে শুধু বসাই দেব, লেখাগুলোকে বসাবেন, কোথাও একটু ডিজর্ট করবেন, কোথাও একটু হরিজন্টালি বাড়াবেন, তারপর হচ্ছে কোনো লেখা সোজা আছে সেটাকে একটু ঘুরিয়ে দিবেন, অ্যাঙ্গেল করে দিবেন, আবার কোথাও একটু পেন টুল দিয়ে পাথ আর্ট করবেন। যেমন আমি এইটাই যদি দেখি যে আমি এই জায়গাটায় যদি বর্ডারে দিতে চাই, একটা পাথ আর্ট করব, বর্ডারের মধ্যে নামগুলো দিলাম বা কোনো লেখা দিলাম। আপনি লরেম ইপসামের লেখা দিয়েই করেন, অন্য কিছু দিয়ে না করি। ওরা তো দেশের নাম দিয়েছে, মানি, বিজনেস, দেখেন এক একটা জিনিস দিয়ে দিয়ে করেছে। ওকে ম্যাম। প্রত্যেকটা টেক্সট বসিয়ে বসিয়ে ছোট বড় করে, কোনোটা বড় সাইজ কোনোটা ছোট সাইজ করে করে কিন্তু সে কাজ করেছে।
ম্যাম এগুলো তো তাহলে তো অনেক সময় লাগবে ম্যাম। হ্যাঁ অনেক সময় লাগবে, এর জন্য তো সহজগুলো করেন, এগুলো অনেক সময় লাগবে, ইজি টাইপের করেন। আমরা তো সময় দিতে পারি না বিদায় তো এই কাজগুলো করতে পারি না, বাট যারা এই কাজগুলো করে প্রচুর সময় দিচ্ছে এবং এগুলোর ডিমান্ডও অনেক বেশি। এখন শিখি, যেমন এই যেটা সহজ আছে, ছোট আছে, লেখা কম, জাস্ট একটু অপেক্ষা করে দিয়ে কিসের সামনে গ্রাফিক্সের এটা লাগে। আচ্ছা ক্লাস শেষ হয়ে গেলে পরে দিচ্ছি। এই যে আমি যে বললাম যে আমি অনেক ফন্ট আমি যখন কাজ করি আমার এখানে অনেক ফন্ট আছে, কেন রাখি? যদি কখনো প্রয়োজন পড়ে ফন্টগুলো ডাউনলোড করে রাখলে হয় কি যে প্রয়োজন পড়েছে আপনি তখন এখান থেকে কাজগুলো করে নিতে পারবেন, প্রয়োজন পড়লো আপনি সেটা অ্যাড করে নিলেন। এখন একটা তো আজকে আসলে টেক্সট টুলের মধ্যেই ছিল, বাট আপনাদের এত তাড়াতাড়ি কেন শেষ হয়ে গেল সেটা বুঝলাম না। কারো কোনো কোশ্চেন এর মধ্যে আজকে ক্লাসে? ম্যাম স্টুডেন্ট বেশি থাকলে হয় কি এক একজনের প্রবলেম থাকে, বারবার দেখানো হয়, অনেক কিছু জানা যায়। আমরাই যে একজন আমাদের ব্যাচটা ভাগ করে দিলে ভালো হয়, এই এত কম স্টুডেন্টের সাথে ক্লাস করি। কিছু অন্যান্য ব্যাচে ক্লাস করলে দেখা যায় যে ওরা অনেক অ্যাডভান্স হয়ে গেছে, অনেক মার্কেট প্লেসে কাজ করতেছে, এগুলো দেখে আবার ইন্সপিরেশন পাওয়া যায়। আচ্ছা দেখি এখানে কথা তো আমরা বলে 4-5 জন মাত্র। হ্যাঁ এরকমই থাকে, মানে এই 11টার বেস্ট কেন এরকম হয়ে গেল? আপনাদের কিন্তু একদম কম না। চলেন প্রেজেন্ট দিই আর হচ্ছে সাথে কথা বলি। 53 ব্যাচ ব্যাচটা প্রথম দিকে ভালোই ছিল, 1 এখন 2 3 4 5 6 7 বিকালের ব্যাচটা একদম অনেক 20 জনের মতো থাকে। 10 11 12 13, আপনাদেরও কিন্তু 13 জন। এই 13 জনই যদি একসাথে প্রেজেন্ট হয় তাহলে কিন্তু কম নাকি? সবাই যদি একসাথে আজকে মাত্র 4 জন। মাত্র 4 জন ক্লাস করছে, বলেন কাকে কি বলবো? কি বলবো আমি আপনাকে? মানে 4 জনকে 4টা ব্যাচে দিয়ে দেন, সকালে তারপর হচ্ছে দুপুরের 2টা। দেখি ঈদের পরে হয়তো এমন হতে পারে, কারণ এগুলো মনিটরিং করা হয়, মনিটরিং করা হচ্ছে, হয়তো এমন হতে পারে আপনাদের অন্য ব্যাচের সাথে ক্লাস করতে হবে, বাট ব্যাচ আপনাদের 53 থাকবে। এখানে হয়তো বা নতুন কোনো ব্যাচ চলে আসবে, হয়তো বা 60 70 ব্যাচ বা 61 অন্য কোনো ব্যাচ আমাকে দিয়ে দেওয়া হবে, কারণ স্লট তো খালি থাকবে না। আমি তো এমন তো না যে 2 ঘন্টা আমাকে বসিয়ে রাখা হবে, যে এই স্টুডেন্টদেরকে অন্য জায়গায় দিয়ে দেই আপনি এই 2 ঘন্টার রেস্ট নেন, তা কিন্তু হবে না। ক্লাস চলবেই, হয়তো বা আপনাদেরকে অন্য কোনো ব্যাচে দিয়ে দেওয়া হবে, দেখা যাক কি হয়, কথা বলবো এই বিষয়ে। ওকে ম্যাডাম, শরীফ কে এসেছে? না ম্যাম একটু ডিফারেন্স হতে পারে, মানে ক্লাস 10 যে একটু ডিফারেন্স হতে পারে। আগে ভিডিওটা দেখি, দেখার পর যে এখানে যে আইডিয়াটা আছে ওটার সাথে ম্যাচ করে কিনা জাস্ট একটু দেখলেই হবে, তাও ফার্স্টের দিকে ক্লাসগুলো ম্যাচ করে যাবে মেবি। শরীফ নেই, শাওন পাটোয়ারি আজকে ক্লাস করার কথা, সে আজকে আসেনি। নয়ন চন্দ্রশীল বিকেলে ক্লাস করে। শাহরিয়ার ইসলাম শান্ত নেই। ফয়সাল আবিদ মিরাজ, শোভন কুমার ওকে আছে। মেহবুব অনেকগুলো ক্লাস করিনি, কভার দেওয়াটা টাফ হয়ে যাচ্ছে তাই তো, একটু সমস্যা হয়ে যাচ্ছে। আমাদের হচ্ছে যে ফ্লায়ার বুশিয়ার এগুলো ডিজাইন করানো শেষ হয়ে গেছে। প্লেয়ার বিজনেস কার্ড অলরেডি দেখে ফেলেছি,
ফটোশপে সরি বিজনেস কার্ড, ফটোশপে হচ্ছে ফ্লেয়ার ডিজাইন করেছি, বিজনেস কার্ড করেছি, লোগো ডিজাইন, ওয়েব টেমপ্লেট ডিজাইন, তাই তো হাবিব? এগুলো ডিজাইন। ম্যাম আমার প্রেজেন্ট দেন নাই কিন্তু ও আপনার প্রেজেন্ট দেইনি, আজকে দেব না প্রেজেন্ট, আজকে আপনি আসলে ম্যাম মনে হয় দেন নাই, দেখলাম। আচ্ছা দেব ভাই, বাবা আচ্ছা আচ্ছা দেব, টেনশন করেন না, আমার তো মনে আছে। তো আর বিজনেস এই ইলাস্ট্রেটরে আমাদের কোর্স মডিউলে যে আছে শুধু লোগো আর বিজনেস কার্ড আছে, তারপর আমরা সময় পেলে বাড়তি যে অপশনগুলো সেগুলো দেখে নেব, অ্যাডভান্স কিছু যে অপশন, যে ইলাস্ট্রেটরে আমরা কিভাবে ফ্লেয়ার ডিজাইন করব, ব্রোশার ডিজাইন করব, এগুলো দেখব। ওকে ম্যাম। আচ্ছা ম্যাম, ওই টেমপ্লেট যখন ডিজাইন করলাম তখন তো ওয়েবসাইট টেমপ্লেট ওগুলো সেকেন্ড পার্ট থাকলে ওগুলো কি আরেকটা লেয়ার নেয়া? না লেয়ার না, নতুন আরেকটা ডকুমেন্ট নিতে হবে, টোটাল আলাদা ডকুমেন্ট হবে। সাপোজ আপনার একটা ওয়েবসাইট আছে যেটার মেইন তো একটা হোম পেজ থাকবে, আমি একটা ওয়েবসাইটে চলে যাই, খুব সিম্পল একটা ওয়েবসাইট বলেন, অ্যাপলে চলে যাই, এটা একটা ওয়েবসাইট, এটা হচ্ছে হোম পেজ, দেখেন আপডেট করেছে, জি ম্যাম। টোটালটাই আপডেট করে ফেলেছে নাকি? হোমে চলে যাই, হ্যাঁ ওরা টোটালটাই আপডেট করে ফেলেছে, এটা হচ্ছে ওর হোম পেজ। এর জন্য আপনাকে কি করতে হবে, এই পেজটা তো ডিজাইন করতে হবে ফার্স্টে। এই পেজে কি কি থাকবে, বাটন কোথায় কি থাকবে, এই বাটনগুলো যে যে এখানে যখন আসছি লেখাটা ম্যাক লেখাটা আরেকটু কালারফুল হয়ে যাচ্ছে, মানে হচ্ছে একটু বোল্ড হয়ে যাচ্ছে, লেখাটার উপরে যাচ্ছে একটু বোল্ড হয়ে যাচ্ছে, এই জিনিসগুলোতে আপনার ওভার ইউজ করতে হবে, এই যে বোল্ড হয়ে যাচ্ছে। বাই লেখাতে আসার পর নিচে একটা লাইন আসছে, লার্ন মোড়ে যাওয়ার পর নিচে একটা লাইন আসছে, এই জিনিসগুলো আপনাকে দেখিয়ে দিতে হবে। এটা হচ্ছে হোম পেজ। হোম পেজে থাকার পর আমি যখন ম্যাকে ক্লিক করব, এই পেজটা আপনি ডিজাইন করলেন একটা ডকুমেন্টে, টোটালটা ডিজাইন করার পরে ম্যাকে যাওয়ার পর আবার এই যে আরেকটা পেজ এসেছে, এই পেজটা আপনাকে আবার ডিজাইন করতে হবে, এটা হবে সেকেন্ড পার্ট। ম্যাকের জন্য আলাদা করে নাম যখন লিখবো যে এটা সেভ করব, এটা কি নাম দেব, ম্যাক। এখানে আসার পর যে এই পয়েন্টগুলোতে গেলে কালার চেঞ্জ হয়ে যাবে, ব্ল্যাক আছে ব্লু হয়ে যাবে, ওভার ইউজ করতে হবে। এইটার জন্য আপনাকে টোটাল আবার একটা টেমপ্লেট ডিজাইন করতে হবে, আর এটা হবে আলাদা ডকুমেন্টে, একটা ডকুমেন্টে করে এসেছেন, আলাদা একটা ডকুমেন্ট। বিজনেস কার্ডে দুইটা করেছি না, ফ্রন্ট পার্টের জন্য একটা ডকুমেন্ট, ব্যাক পার্টের জন্য একটা, সেম প্রসেসে আপনাকে এটা করতে হবে। সুবিধা একটাই, দেখেন ফুটারটা কিন্তু আপনাকে করতে হচ্ছে না, জাস্ট ওই হোম পেজেরটা কপি করে এনে, যে হেডার আর ফুটার করতে হচ্ছে না, ওইটা জাস্ট হোম পেজ থেকে কি করবেন, কপি করে এনে এখানে বসিয়ে দেবেন। এখানে টোটাল আপনাকে 1 2 3 4 5 6 7 8 8টা পেজ করতে হবে। এই যে আবার একটা ছোট্ট একটা, আচ্ছা ম্যাম, তারপরে আবার পাঠানোর সময় কি সবগুলো ডকুমেন্ট পাঠাতে হবে? একসাথে দিয়ে দিতে হবে। একসাথে এখন কিভাবে দেব আমরা, কিভাবে দেব, ওইটাই তো দেব হচ্ছে যখন আমি ডিজাইনটা করব, এগুলো তো সব পিএসডি ফাইল। তো আমি একটা কথা বলেছি, অনেকগুলো এক্সটেনশন ইউজ করছি আমরা, যেমন টেক্সটগুলোকে যে শেপ যেগুলো নিচ্ছি, এই যে একটা বক্সের শেপ নিচ্ছি, এটার যাতে প্রপার্টিসটা কম হয়, ধরেন সে হচ্ছে ইন্দোনেশিয়ার ক্লায়েন্ট, তার জন্য আপনি 5 পেজের একটা ওয়েব টেমপ্লেট ডিজাইন করে দিলেন। তো 5টা পেজ, এক একটা যদি 1 জিবি করে হয়ে যায়, 5টা 5 জিবি হয়ে যাবে। আমরা ট্রাই করব যাতে কম হয়, ইমেজগুলো নিয়ে আসছি সেটার রেজুলেশন যাতে কম হয়, টেক্সটগুলো দিচ্ছি, টেক্সটগুলো আমরা টাইপের সেট করব, যে আইকনগুলো ইউজ করব, তারপরে হচ্ছে শেপগুলো ইউজ করব, সেগুলো চেষ্টা করব যে রেজুলেশন কম রেখে
আর হচ্ছে এই যে এত কালারফুল ইউজ করলে হয় কি, যে আইকনগুলো আমরা ওই যে ইকো ফন্ট ছিল, ইকো ফন্ট থেকে নিয়ে এসে কাজ করব। এই যে আইকনগুলো ইকো ফন্ট থেকে নিয়ে এসে কাজ করব, যাতে এটার জন্য অ্যাটলিস্ট এটা কি হয়, একটু কম হয়। প্রত্যেকটা ফন্টের মতো করে নিয়ে আসবো। এই সবগুলো কিন্তু ইকো ফন্টে। ওকে ম্যাম। ঠিক আছে? জি ম্যাম। আমি নতুন লেয়ার যখন নেব, সাপোজ আমি হোম পেজ, তো প্রথমটা তো হোম পেজ, এই ম্যাকে ঢুকবো, যে আমি ওরে বোঝাবো কেমনে যে এটা ম্যাকের ইয়াটা না, এটা পেজটা করে। আপনাকে বোঝাতে হবে না। আপনি এই যে এই পেজটা যখন ক্রিয়েট করবেন, এটা আমি যখন পিএইচডিটা সেভ করি, আমি তো ফার্স্টেই একটা নাম দিচ্ছি। প্রথমেই কি আপনি ডকুমেন্টের একটা নাম দিচ্ছি না প্রোফাইলের, এরপরে সাইজ নিচ্ছি, রেজুলেশন কত হবে দিচ্ছি। ফার্স্টেই যখন আমি এভাবে দেখেন, সাপোজ আমি এখানে শুরু করলাম কন্ট্রোল এন দিয়ে যখন ডকুমেন্টটা নেব, তখন এটার নামটা আমি সেট করে নেব, যে আমি হোম পেজ করব, যে APPLE অ্যাপল হোম পেজ। এটা আমার ফার্স্ট। এটাকে আমি ক্রিয়েট করার পর যখন কাজ করব, 5 মিনিট পর পর সেভ দেব, কন্ট্রোল এস দিয়ে সেভ করব। তা না হলে মনে করলেন যে আমি একসাথে সব সেভ করব, মধ্যে দিয়ে কারেন্ট চলে গেল, 2 ঘন্টা ধরে কাজ করছেন, 2 ঘন্টার কাজই বৃথা। বারবার কন্ট্রোল এস দেব। অ্যাপলের হোম পেজ কমপ্লিট। এখন কি আসছে, ম্যাকের ওই পার্টটা আপনি ডিজাইন করবেন, এটার নাম দেন ম্যাক দিয়ে সেভ করেন। পরেরটা কি আসবে, আইফোন দিয়ে সেভ করেন। আর আপনাকে হচ্ছে ক্লায়েন্ট বলে দিবে যে আমার এই জিনিসগুলো তুমি এই অপশন দিয়ে সেভ করো, বা ডেভেলপার যাতে বুঝতে পারে, বা আমি যাতে বুঝতে পারি যে এই জিনিসগুলো কোনটা, ওইটা দিয়ে সেভ করতে হবে। আবার সে হয়তো বা বলে দিবে না, আপনাকে এইটা নিজে থেকে হচ্ছে রিসার্চ করতে হবে যে কোন জিনিসটা হলে ক্লায়েন্ট বা ডেভেলপার খুব সহজেই বুঝে যাবে। ওকে ম্যাম। জি ম্যাম। মেহবুব, কোশ্চেন কোনো? হ্যাঁ, শোভন। আমি যে আমি ফটোশপে একটা বিজনেস কার্ড ডিজাইন করে ওটাকে এআই কনভার্ট করতে চাইছিলাম, তো যখন আমি ইপিএস করে ইপিএস থেকে আবার এআই করতে যাচ্ছি, তখন আমি পরে আর এডিট করা যাচ্ছে টেক্সটগুলো। কিন্তু আমি যদি পিএসডিটা ফটোশপে নিয়ে এসে সবগুলো কপি করে জাস্ট একটা নিউ ফাইল নিয়ে মানে পেস্ট করে দিয়ে সেভ করি, তাহলে এডিট করা যাচ্ছে। বা এইভাবে দিলে কি চলবে? হ্যাঁ, চলবে, সমস্যা হবে না। বাট আপনি যখন ফটোশপে কাজটা করবেন, রেজুলেশনটা বাড়িয়ে নেবেন। রেজুলেশন 300 করে নিয়ে কাজ করবেন, তাহলে কি হবে, আপনি যখন ইলাস্ট্রেটরে নিয়ে কাজ করছেন, যাতে কালারের কোনো হ্যাম্পার না হয়। কারণ তখন তো যদি আপনি RGB দিয়ে করেন, ইলাস্ট্রেটর আসার পর কি হবে, CMYK হয়ে যাবে। আপনি ট্রাই করবেন সেটিংসটা ওইভাবে করার জন্য, কারণ আপনি তো জানবেন যে এটা কি ফটোশপে থাকবে নাকি ইলাস্ট্রেটরে থাকবে। স্যার আমি হচ্ছে ডোনাট বক্স একটা ডিজাইন করেছিলাম আর কি, ওটার স্যাম্পল দেখাচ্ছি আর কি, এখনো ফাইনাল হয় নাই, তো স্যাম্পলটা ফ্যাক্টরি থেকে পাঠাইছে, হ্যাঁ, তো ওটা দেখাচ্ছি। সুন্দর হয়েছে, তাই না? ওই গ্রুপে দিয়েছিলাম আর কি এমনি ডিজাইনটা, হ্যাঁ, তো ওটা হচ্ছে ফন্ট সাইডে মানে সিম্পল রাখতে বলেছিল। না, সিম্পলি ঠিক আছে, বেশি হেভি হলে আসলে প্রবলেম হয়ে যাবে। ওকে, এখানে আপনি হচ্ছে অ্যাড্রেসের অপশনগুলো দিয়েছেন, স্লোগান, হ্যাঁ, ফোন নাম্বার। আচ্ছা, হ্যাঁ, সুন্দর হয়েছে। যাতে এদিকে ইয়া করছে, যাতে এদিক থেকে হচ্ছে দেখলে হচ্ছে আপনার এটা হচ্ছে ডোনাট ইয়া লোগোটা, প্রোডাক্টের লোগো আর হচ্ছে কোম্পানির লোগো। এই দিক থেকে দেখেন। হ্যাঁ, বুঝতে পেরেছি, 3D ভিউটা চলে আসবে, দেখা যাচ্ছে। ভালো হয়েছে কাজটা, অ্যাপ্রিশিয়েট। আসলে অ্যাটলিস্ট কনসেপ্টটা ঠিক আছে, যে আপনি ডোনাটের যে এটা করেছেন, যে ডোনাট টাইপের, বা আপনারা যে কাজটা করছেন বেকারি টাইপের, ফুটে উঠেছে। সাইজগুলো আল্লাহর মতে ঠিক মতো বসছে, আমি অবাক হয়েছি আর কি, এইদিক ওদিক কোথাও হয়ে যাবে, দেখি যে ঠিক মতোই হয়েছে। একটু আর কি কনসিডার হয়ে কাজ করলেই না, ভয় পেতে হবে না। মানে আপনি যদি মেজারমেন্টটা ঠিক রেখে
আপনি যখন এটা বসিয়েছেন তখন কি গ্রিড নিয়ে এসেছিলেন, মানে না মেজারমেন্ট? ব্লিট লিট কিছু নেইনি, আমি ফটোশপে আপনার হচ্ছে ইয়া করছি, আর্টবোর্ড নিয়ে ধরেন যে মানে আমি হ্যাঁ, বুঝতে পেরেছি, আপনি জাস্ট হচ্ছে মানে চোখের আন্দাজে যেটা বলি ওইভাবে সেট করেছেন। জি জি চোখের আন্দাজেই মানে আমার কাছে মনে হচ্ছে ওকে পারফেক্ট ভাবে এসেছে। আপনি যদি গ্রিড নিয়ে আসেন তাহলে কনফিউশন দূর হয়ে যেত, যে একদম গ্রিড লাইন, যে লেফট থেকে আপনি ডানে 1 ইঞ্চি রেখেছেন, আবার রাইট থেকে 1 ইঞ্চি রেখেছেন, উপর থেকে আবার 1 ইঞ্চি। যেমন আমি যদি এআই তে চলে যাই, দেখেন সাপোজ মনে করেন এটাই আপনার ডিজাইন, ওকে হাবিব, এটাই আপনার ডিজাইন। তো আমি কন্ট্রোল আর দিয়ে গ্রিড লাইনটা নিয়ে আসলাম, মেজারমেন্টটা করলাম যে আমি ফার্স্টে সবার বাউন্ডারি দিচ্ছি, এভাবে আমি বাউন্ডারিটা দিয়ে নিলাম। তো আপনি যেটা করেছেন যে ওই ডোনাটগুলোকে 4টা ইমেজ জেপিজি পিএনজি নিয়ে এসে জাস্ট বসিয়েছেন, হ্যাঁ নিজের মতো করে, যে কমায় হ্যাঁ বসাই যে পারফেক্ট ভাবে বসেছে কিনা। ওকে হ্যাঁ পারফেক্ট ভাবে মনে হলো আমার যে বসেছি। 19-20 হতে পারে। তো 19-20টা মেজারমেন্ট আমি কিভাবে করব, আমি ঠিক রুলারটাকে এভাবে নিয়ে আসলাম, যে আমি এখান থেকে কত 1 ইঞ্চি পরিমাণ রেখেছি, যে 0 থেকে 1 ইঞ্চি। সেম আমি লেফট থেকে কি করব, এই যে 1 ইঞ্চি রাখলাম। আবার এই ডিজাইনটা যখন করছি তখন আমরা কিন্তু ব্লিডের ক্লাসটা করিনি, ওটা অনেক পরে করা হয়েছে, এটাই আর কি, ওই জন্য আর কি ব্লিড নেওয়া হয়নি, বুঝতে পেরেছি। তো এই যে নিয়ে আসার পর এখন দেখেন আপনি মেজারমেন্টটা, যে কোনো একটা রাউন্ডকে সাপোজ আমি এটাই নিলাম, যে এটাই হচ্ছে আপনার কি ডোনাটের অপশনটা। ডোনাট তো আসলে এই কালার হবে না, ধরেন যাই হোক একটা রাউন্ডের না ফিল কালারটা না দেই, স্ট্রোক দিই। ধরেন এটাই আপনার ডোনাট। আপনি তখন এটাকে জাস্ট কি করবেন, এই যেভাবে এসে মেজারমেন্টটা, যে 2টা পয়েন্ট যখন একসাথে হয়ে গেল, ওকে ডোনাটটা ঠিকমতো বসে গেল। আবার এটাকে ধরেন মুভ করে এটা করলে আরো ভালো হবে। হ্যাঁ একদম পারফেক্ট ভাবে। তাহলে এই যে এখন বললেন যে আমার একটু যে মনে হলো যে হ্যাঁ আলহামদুলিল্লাহ ঠিকমতো বসে গিয়েছে, তখন আর আপনার এই কনফিউশনটা হতো না। তখন আপনি একদম শিওর থাকতেন যে হ্যাঁ আমার পারফেক্টলি 4টা যে 4 কর্নারে বসেছে, শেপ মেজারমেন্ট সব ঠিক আছে। সুন্দর হয়েছে হাবিব, কাজ করেন। মেমোটা বড় কথা নয়, পোষক আর না পোষক পায়ের যদি খুশি হয় ওটাই বড় কথা। হ্যাঁ রাইট, বায়ার হ্যাপি হলেই হ্যাপি, তাকে স্যাটিসফাই করতে পারলে অ্যামাউন্টটা বেশি দিবে, সাথে আবার টিপসও দিয়ে দিবে, এটাই মেন কথা। বায়ার তো আমার বন্ধুলা ভাই আর কি, তার টিপস কিছু আসবে না, এখান পেমেন্টও নাই। এটা আসলে নিজেরই কাজ, নিজের জন্য আর কি করা, সমস্যা নেই। আমরা অ্যাকাউন্ট করেছি ফ্রিল্যান্সারে বা ফাইবারে হাবিব। হ্যাঁ ফাইবারে তো অনেক আগে করা আছে, ও আপনার একটা গিগ করা হয়নি আর কি, একটা গিগ আপলোড করছি, তাও আবার হচ্ছে প্যান্ডেমিকের সময়, আবার হচ্ছে ডিজিটাল মার্কেটিং নিয়েছিল। বাট প্রথম দিকে দেখি গিগ করার সাথে সাথে ওরা অ্যাপ্রুভ করতেছে না, ওরা অনেক সময় নিচ্ছে, তারপর দেখো অনেকদিন পর হচ্ছে অ্যাপ্রুভ করছে। হ্যাঁ ওই একটু সময় নেয় আর কি, আবার দেখা যায় আপডেট করতে গেলে আপডেট করে না, সময় নেয়, বাট হবে। আপনি করে রাখেন, ওরা পেন্ডিং রাখে, এটা অ্যাপ্রুভ করে দিবে। আর এমনি ফেসবুক মার্কেটিং এর যে একটা ক্লায়েন্টে কাজ করেছিলাম, উনি আর কি পেমেন্ট করেছে আজকে আর কি, খুবই কম, এমনটা আর বলতেছি না, বাট এমন পয়সা বলতে হবে না, ওই যে আমি একটা উদাহরণ দিয়েছিলাম না, কাবি মার্কেটিং করছেন না এই ফেসবুক মার্কেটিং এর ফেসবুকের ওনার পেজটা প্রমোট করা। তো এতদিন বলছিলাম যে ভাই আপনি একটা পেমেন্ট দিয়ে দিয়েন, ঠিক আছে কোনো সমস্যা নাই, উনি ওনার মতো আর কি কাজ দিচ্ছিল। যখন আমি ওই সেদিন হচ্ছে প্রাইসিং লিস্টটা করছি, আমি দেখাইছি আর ক্লাসে, তো ওই প্রাইসিং লিস্ট পাঠাইছি, তখন উনি আবার বলতেছে আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাহলে এখন আর কি যা যা হয়েছে ওইটার একটা আপনাকে পেমেন্ট দিয়ে দিচ্ছি, পরবর্তী ইয়েটা কাজ করলে আমরা হচ্ছে ইয়ে করব, আপনার সাথে আমার কন্ট্যাক্ট, ঠিক আছে। মানে হচ্ছে যতদিন না পর্যন্ত পেমেন্ট আমি ইয়ে করছি, ওনারা ঠিকই আর কি চলতেছিল, ওনারা কাজ বলে দিতে দিচ্ছে থাকছে, দিচ্ছিল।
বাট যখনই পেমেন্টের বিষয়টা চলে এসেছে তখন এখন একটু স্থির হয়ে গিয়েছে হ্যাঁ, এখন তখন কিন্তু আবার সে তাদের- অন্য অন্য কাউকে দিয়ে করাচ্ছে বা অন্যখানে বোধহয় সস্তা পাইছে, বুঝছেন? এই জিনিস আর কি। এটা লোকাল যাই হোক, মার্কেটে সমস্যা নেই। আসলে ওই যে বললাম না ওই দিন উদাহরণ দিলাম যে লোকাল ক্লায়েন্টরা কিন্তু এই জিনিসটা বোঝে না, তারা ভাবে আর এইভাবে ভাবে করলেই তো হয়ে যায়, এইখান থেকে এখানে সরাবা একটা শেপ দিবা বা হ্যাঁ, মানে right, তাদের right. কাছে মনে হচ্ছে যে খুব ইজি, আর এই জায়গাটাকে মুছে তুমি এই জায়গা এটাকে কপি করে নিয়ে আসো হয়ে গেল। আরে ভাই এতই যদি পারো তাহলে নিজে করে নাও, তাই না? সেটাই, আমি চাইলে প্রাইস টাইস কমায় ওনাকে ধরে রাখতে পারতাম, বাট আমার মানে চাচ্ছিলাম না। দুনিয়ার প্রবলেমেটিক, রাত 12টার সময় ফোন দেয়, রাত 1টার সময় ফোন দেয়, দুনিয়ার ঝামেলা। ক্লায়েন্ট হলে এমনই এর হবে, থেকে যদি আপনাদের সারা রাত দেখা যাবে যে তার এখন দরকার, সে আপনার বাসায় এসে বা আপনার অফিসে এসে বসে থাকবে, কাজ করে দেন, অন্য কাজ ফেলে রেখে তারটা করতে হবে। বাট আপনি যদি এই যে আউটসোর্সিং করেন, মার্কেট প্লেসে কাজ করেন, এই প্রবলেমটা নেই, ও একটা সময় দিয়ে দিবে ওই আপনার কষ্টটা বিদেশিদের জন্য করলে অনেক ভালো। হ্যাঁ, দেখা যায় তাদের জন্য যদি তাদেরকে স্যাটিসফাই করতে পারেন, কাজটা দেখে যদি তার পছন্দ হয়ে যায় বা ফার্স্ট রিভিশনে কাজটা কমপ্লিট হয়ে যায়, সে কিন্তু পরবর্তীতে আপনাকে বারবার হায়ার করতে থাকবে, আপনার অ্যামাউন্ট যতই বেশি হোক না কেন। আপনার সাথে একটা গুড রিলেশন হয়ে যাবে এবং তার মাধ্যমে আরো 2-4 জন ক্লায়েন্ট চলে আসে, রিভিউ যদি ভালো আসে। আমি চিন্তা করতেছি লোকাল ক্লায়েন্টের পিছনে এত কষ্ট না করে ওই কষ্টটা আর কি বাইরে ক্লায়েন্ট বা গিগ সাজানোর জন্য বা ইয়া করার জন্য। একটু চেষ্টা করেন, একটু সময় দেন, ধরেন 2-4-5 দিন একটু সময় দিয়ে। তবে আর যেটা বলবো সবাইকে, সময় দিতে হবে আপনাকে একটু রাতে, মানে ওদের পিক আওয়ার যেটা, রাতে যত বেশি সময় দিতে পারবেন। এই যে আমি গতকালকে রাত্রে বললাম তো যে 4টা বেজে গিয়েছে, ফাইবারে এসে বসেছিলাম, কিন্তু পরে এখন শুধু ঘুমই আসছে। এত কিছু আপনি কিভাবে করেন? মানে ক্লাস নেন, তারপর বাসা সামলান, তারপর হচ্ছে আবার হয় প্রয়োজন হয়, ফ্রিল্যান্সিং এর সময় দেন। ইনশাআল্লাহ হয়ে যাবে, আপনারাও পারবেন, একটু সময় দিলেই হবে। সময় তো এখন বুঝছেন না যে বাহিরের যে কাজটা সব বন্ধ, তো আপনাকে কিন্তু এই অনলাইন দিকে বেশি ঝুঁকতে হবে, কারণ সামনে এমন একটা যুগ আসছে যে মানুষ নিজে কিছু করবে না, ফিজিক্যালি করবে না, যে অনলাইন দিয়ে সব কাজ করে নেবে, যে কাজগুলো অন্যকে দিয়ে করানো যায় অনলাইনে বসে সব কাজ অনলাইনেই হবে, ম্যাক্সিমাম কাজই অনলাইনে হবে। এই যে করোনাটা এসে অলরেডি কিন্তু 80% হয়ে গিয়েছে, 80% এই যে অনলাইনে ক্লাস হচ্ছে, তারপর অনলাইনে অফিস করছে, সবাই অনলাইন ভিত্তিক হয়ে যাচ্ছে, যেটা আমাদের হয়তো বা 10-20 বছর বা 50 বছর পরে হতো, সেটা করোনা অলরেডি 6 মাসে করে দিয়ে গেল। সো প্র্যাকটিস ছাড়া কোনো উপায় নেই, যত বেশি টাইম দেব, যত বেশি রিসার্চ করব, প্র্যাকটিস করব, তত আমরা নলেজ গ্যাদার করতে পারবো। সবার প্রেজেন্ট হয়েছে? ম্যাম আমরা তো বাঙালি ম্যাম, আমরা তো অনলাইনে বিশ্বাসী না, বিশ্বাস করতে আমরা হবে, 50 বছর পরে কি হবে? 50 বছর হবে না, এখনই হবে, অনলাইনে বিশ্বাস করতে হবে। বরং ওই যে ঘরের করোনার সময় কিন্তু অনেকে দেখলাম যারা হচ্ছে জীবনে অনলাইনে যাবে না এই টাইপের ইয়া নিয়ে আছে, তারা কিন্তু অনলাইনে আসছে, হ্যাঁ মোটামুটি একটা বিহেভিয়ার ক্রিয়েট হয়ে যাচ্ছে। বিহেভিয়ার ক্রিয়েট হয়ে যাচ্ছে। এখন আপনি ফেসবুকে যাবেন, দেখবেন আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে যে আমি জীবনও, যেমন সে এমনও কোনো কাজ পেয়েছে যে তাকে লাইভে কোনো একটা অনলাইন শপ, সে লাইভে তার প্রোডাক্টগুলো দেখাতে হবে, আমি কখনোই যাব না, সেও এখন অনলাইনে আসছে। যে সে কোনো কাজই করে না, ঘরের গৃহিণী, হাউসওয়াইফ, সেও একটা পেজ খুলে বসে আছে। আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে একজন আছে খুব ভালো পজিশনে, কৃষি গবেষণা ইনস্টিটিউটে খুব ভালো একটা জব করে, ওকে, সেও দেখি এখন মানে শাড়ির একটা পেজ খুলেছে যে সেল করছে। জি জি ম্যাম, এইসব পেজ যে কত হয়েছে, কুকিং পেজ, মানে এখন কুকিং পেজ তো শেষ নাই। কুকিং বলেন বা এই অনলাইন যে টাইপের, মানে অনেক অহরহ হয়ে যাচ্ছে এখন। এদের সাথে সাথে কি ডিজাইনের ডিমান্ডও কিন্তু বেড়ে যাচ্ছে, হয়তো বা আমরা পেমেন্ট ভালো পাবো না, বাট ডিজাইনের ডিমান্ড কিন্তু অনেক বাড়ছে। তারপরে ওয়েব ডিজাইনার যারা, তাদের ডিমান্ডও বেড়ে যাচ্ছে, যে আপনি ফেসবুকে একটা পেজ করছেন, কয়েকদিন পরে যে অর্ডার করার জন্য করার জন্য একটা ওয়েবসাইট খুলতে হবে,
তখন কিন্তু ওয়েব ডিজাইনার ডেভেলপার যে তার কাছে যেতে হবে, আর ডেভেলপারের কাছে গেলে আমাদের কাছে আসতে হবে। তার ওয়েবসাইটটা কেমন হবে, যদিও বগজও একটা করে দিল, তাহলে আর ওয়েব টেমপ্লেটের প্রয়োজন নেই, কিন্তু ভিতরে ইমেজ টিমেজ যে অ্যাডজাস্ট করতে হবে বা সাইজ করতে হবে, রিসাইজ করতে হবে, আপনার কাছে হয়তো বা কোনো ডেভেলপার আসতে পারে। ঠিক আছে, সবাই তাহলে ভালো থাকেন, আজকে এ পর্যন্তই। প্র্যাকটিস করেন, হোমওয়ার্কগুলো করি, টাইপোগ্রাফি করি। ওকে, আল্লাহ হাফেজ। ডেভেলপার দুই পাশে নিয়ে বসে থাকে, তাও ওরা ওখানে পর্যন্ত কোনো কাজ করছেও না, দিচ্ছেও না, ওই যে বাড়িতে চলে আসছে। করছে না বিদায় তো দিতে পারছে না, কাজ করলে আপনি পাবেন, টেনশন করেন না। আমাদের ক্লাস কি হবে 29 তারিখ পর্যন্ত, তখন বললেন মানে ঈদের আগে ছুটি এরকম? ঈদ তো মেবি 1 তারিখে, আমি যতটুকু জানি। তাহলে 30-31 তারিখ থেকে বন্ধ, মানে 29 তারিখ আমরা লাস্ট ক্লাস করব, 30 তারিখ থেকে বন্ধ। আবার ঈদের পরে মেবি এরকমই হবে, 2-3 তারিখ বন্ধ থাকবে, ওটা জানিয়ে দেওয়া হবে, গ্রুপের মাধ্যমে জানিয়ে দেবো। আমার যে হোয়াটসঅ্যাপে অ্যাড করা হয় মেহবুব এখন অ্যাড হননি, জি না, তো অ্যাড হয়নি। নাম্বার বলেন। 0966 53 পেজ। জি মানে অ্যাড ছিলাম কিন্তু আমি তো ডিলিট করে শোভন আছেন নাকি চলে গিয়েছেন? 01 01966221551 আচ্ছা, নাম্বার ঠিক আছে? দেখতে পাচ্ছেন 01966221551। ঠিক আছে, অ্যাড করে নেব, আমি শোভনকে বলে দিচ্ছি। প্লিজ একটা জিনিস বুঝলাম কি আগে থেকে বলে রাখি, যে আপনার যে বললেন না যে 11টার এই ব্যাচে হয়তো বা নতুন কোনো ব্যাচ আসতে পারে, এরকম কিছু পেলে আমাকে ওই ব্যাচে অ্যাড করাই নিন, কারণ আমার তো অনেক গ্যাপ হয়ে গেছে, বুঝছেন? ঠিক আছে, দেখি আগে কথা বলি, অফিসের সাথে কথা বলে জানি, তারপরে আর কি। ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন। আর ভিডিওগুলো আপনি দেখেন, দেখে দেখে ক্লাস করেন, প্রবলেম হলে আমরা সেটা শেয়ার করি। এই তুমি কাউকে মেল করছো, তা হয়ে থেকে